So, Assalamu alaikum everyone. Bismillahir Rahmanir Rahim. I'm Arifin Azam. I'm the instructor of this organization for IELTS part. The organization is called Scholar Academy. So, যেটা বলছিলাম যে আমাদের আজকে এটা সেকেন্ড ট্রায়াল ক্লাস অফ IELTS with Arifin Scholar Academy একটা স্কলার এলিমেন্টেড কোর্স অনলাইন কোর্স আমরা এটা শুরু করেছিলাম গত ক্লাসে আমরা IELTS এর স্পিকিং পার্টটা আমরা দেখছি আজকে আমরা রাইটিং পার্টের কিছু পার্শিয়াল এলিমেন্টস আমরা দেখবো যে IELTS এর রাইটিং it's all about like দুই টাইপের রাইটিং বা একটা হচ্ছে জেনারেল রাইটিং জেনারেল ট্রেনিং মডিউলের রাইটিং আর একটা হচ্ছে যে আপনার একাডেমিক টাইপের রাইটিংটা এই দুই টাইপের রাইটিং এর মধ্যে আমাদের দুইটা টাস্ক করতে হয় একটা টাস্ক 1 আর একটা টাস্ক 2 এই টাস্ক 1টা ডিফার করে জেনারেল বা জিটি জেনারেল ট্রেনিং এবং একাডেমিকের মধ্যে জেনারেল ট্রেনিং এ সাধারণত লেটার রাইটিং দেওয়া হয় এবং একাডেমিক রাইটিং এ দেওয়া হয় ডিসক্রিপটিভ রাইটিং দ্যাট মিনস আপনি চার্ট পাই চার্ট অথবা ধরেন টেবলস কোনো একটা ডিসক্রিপশনস দেখে আপনাকে ডিসক্রিপশনস লিখতে হবে কোনো একটা চার্ট বা কোনো একটা লাইক ফ্লো চার্ট অর এনিথিং লাইক রিলেটেড টু ভিজুয়াল কিছু ইমেজ দিলে ওইটা আপনাকে ডিসক্রাইব করতে হবে সো টাস্ক 1 একটু টেকনিক্যাল in terms of general training it's very simple like it's ধরেন আপনাকে জাস্ট লেটার রাইট করতে হবে লেটারের তিন ধরনের লেটার হয় সেমি ফর্মাল ফর্মাল অর ইনফর্মাল লেটার সো আমি যেটা করবো সেটা হচ্ছে টাস্ক 2 so before I proceed I'm gonna ask you one question so what do you think আমাদের আগে টাস্ক 2টা টেকল করা উচিত নাকি টাস্ক 1টা টেকল করা উচিত if anyone can participate and say টাস্ক 2টা যদি আগে করতেন থ্যাংক ইউ চ্যাটে একটা আমি দেখেছি একটা লাইক একজন রেসপন্স করেছে সেটা হচ্ছে যে নট শিওর অ্যাবাউট দ্যাট যে কোনটা আগে করবেন সো দিদার বলতেছে টাস্ক 1 আগে করবে মরিয়াম বলতেছে নট শিওর তাহমিনা বলছে যে টাস্ক 2টা আগে হ্যাঁ ইন মাই opinion টাস্ক 1 এন্ড টাস্ক 2 এর টাইম হচ্ছে যে 20 মিনিটস ফর টাস্ক 1 এটা হচ্ছে যে লাইক suggest করে to go for 20 minutes for the task 1 and 40 minutes for task 2 এবং এভাবেই করে আপনাকে বেসিক্যালি লাইক মার্কসটাও ডিস্ট্রিবিউট করে দেওয়া থাকে আউট অফ 9 মানে আইএলটিএস এর রাইটিং এ সাধারণত মানে সবগুলো মডিউলে আপনাকে ব্যান্ড দেওয়া হয় 9 আউট অফ 9 আপনাকে 6 7 8 পেতে হয় বা 9 ও কেউ যদি তুলতে পারে তুলে তো সেই ক্ষেত্রে আপনাকে টাস্ক 1 এন্ড টাস্ক 2 এর মধ্যে এই 9 এর মধ্যে মার্কসটা ডিস্ট্রিবিউট করা হয় এরকম যে টাস্ক 2 তে আপনাকে ডিস্ট্রিবিউট করা হয় 6 পয়েন্টস এন্ড টাস্ক 1 এ ডিস্ট্রিবিউট করা হয় 3 পয়েন্টস সো যদি লজিক্যালি আপনাকে বলি যে আপনি 20 মিনিটস এর মধ্যে আউট অফ 3 তে আপনি যত ভালোই লেখেন না কেন ইউ মাইট গেট 2.5 অর 2 এর থেকে বেশি অনেক টাফ পাওয়া যেতে পারে বাট ইটস টাফ ওইদিকে আপনি টাস্ক 2 এর ক্ষেত্রে আপনি আউট অফ 6 এ আপনি যদি অনেক মোটামুটি ভালো লেখেন তাইলে আপনি পাচ্ছেন 4.55 পাচ্ছেন রাইট আমরা যদি দুইটা কম্বাইন করি টাস্ক 1 এ আমি একটু কম সময় দিয়ে বা পরে ট্যাকল করে যদি আমি 2 ও পাই টাস্ক 2 তে যদি আমি 4.5 অর 5 পাই তাহলে 5 এন্ড 2 মিলে আমার 7 হচ্ছে আউট অফ 9 সো আমি যখন লেখা শুরু করব এট দ্যাট টাইম আমার কিন্তু রাইটিং এর যে ফ্লোটা একটু স্লো থাকবে রাইট সেক্ষেত্রে আমার টাস্ক 2 তে দেখা গেল আমি যদি টাইম একটু বেশিও দেই আমার প্রবলেম নাই বিকজ টাস্ক 1 এ বেশি সময় লাগে না 20 মিনিটস টাইম থাকে 10-15 মিনিটস এর মধ্যেই শেষ হয়ে যায় তো আপনি যদি একটু যে জায়গাটাতে বেশি মার্কস ক্যারি করে এটাকে একটু ভালো মতো সময় নিয়ে আপনি ট্যাকল করেন তাহলে হচ্ছে যে আপনার ওখানে গ্রেডটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে সো আপনি যদি 40 মিনিটস টোটালি ধরে নিলাম যে 40 মিনিটস আপনি স্পেন্ড করেন টাস্ক 2 তে তাহলে আমরা হচ্ছে যে ধরেন ভালো মতো লাইক 40 আউট অফ 6 এ লাইক 6 পয়েন্ট হচ্ছে যে টাস্ক 2 এর জন্য তো 6 মার্কস এর মধ্যে আমি 5 ও পেয়ে যেতে পারি যদি ভালো মতো আমি এটাকে ট্যাকল করতে পারি আর টাস্ক 1 আপনি যদি ডেসক্রিপটিভ রাইটিং লিখবেন একাডেমিকের ক্ষেত্রে অথবা লেটারের ক্ষেত্রে জাস্ট একটা লেটার লিখবেন যত ভালোই লেখেন লেটারে আপনাকে 2.5 3 দেওয়াটা অনেক চ্যালেঞ্জিং এক্সামিনারের জন্য অ্যাভারেজ যদি লেখেন 20 মিনিট হাতে থাকলে আপনি অ্যাভারেজ লেখার কথা না যদি ডেসক্রিপটিভ লেখা লেখেন জাস্ট আপনি দেখে লিখে ফেলতেছেন ওইটাও আপনি 20 মিনিট হাতে থাকলে আপনার ফুল অ্যান্সার না করার কথা না তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মানে আমার সাজেশন থাকবে টাস্ক 2টা আগে ট্যাকল করার জন্য ঠিক আছে এটা একটু চ্যালেঞ্জিং টাইম লাগে অনেক সময় যদি আপনি টাস্ক 1 এ বেশি সময় নিয়ে ফেলেন টাস্ক 2 তে দেখবেন যে আপনি তখন যে আমরা যে স্টেজগুলোর কথা বলবো আজকে ব্রেইনস্টর্মিং এর কথা বলবো আমরা প্ল্যানিং এর কথা বলবো কোয়েশ্চেন অ্যানালাইসিস এর কথা বলবো
অথবা ধরেন আপনার স্কেলেটন রাইটিং এর কথা বলবো, সো এই পার্টগুলো তখন দেখা যাবে যে আপনার পারফেক্টলি আপনি করতে পারতেছেন না, বিকজ দেখা যাচ্ছে যে আপনি টাস্ক 1 এ বেশি সময় বের করছেন, আপনার কাছে টাস্ক 2 এর জন্য তখন আর সময় নেই, তখন আপনি এমন মানে জাস্ট মানে তখন ভুলও হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে, কারণ টাস্ক 2 ইজ লিটল বিট ক্রিটিক্যাল, আর এটাকে আপনাকে প্রডিউস করতে হচ্ছে। দুইটা স্কিল আপনাকে প্রডিউস করতে হয়, একটা হচ্ছে যে রাইটিং, আর একটা হচ্ছে জাস্ট স্পিকিং। সো রাইটিং এন্ড স্পিকিং এর মধ্যে রাইটিং পার্টটা একটু ক্রিটিক্যাল বেশি, এটা আমার কাছে অ্যাটলিস্ট মনে হয়, কারণ এটাকে আপনাকে এমনভাবে প্রডিউস করতে হবে যে কোয়েশ্চেন্স গুলো আছে, কোয়েশ্চেন্স গুলো যাতে এক্স্যাক্টলি আনসার করা লাগে। সো সেই ক্ষেত্রে টাস্ক 2 তে যদি আপনি সময় না দেন অথবা একটু ঠান্ডা মাথায় না চিন্তা করেন, সেই ক্ষেত্রে আপনি হয়তো কোয়েশ্চেনের লাইক টপিকের মধ্যে নাও থাকতে পারে। সো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো টাস্ক 2টা আগে ট্যাকেল করার জন্য। নেক্সট স্লাইডে তাই সেটা হচ্ছে যে এবার এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে কত সময় আপনি অ্যালোকেট করবেন। So, আমি এইখানে সময় বলতে বুঝাইছি প্ল্যানিং এর সময়। আপনি প্ল্যানিং করতে কত সময় স্পেন্ড করবেন, রাইটিং করতে কত সময় স্পেন্ড করবেন, এবং ফাইনালি এডিট করতে কত সময় স্পেন্ড করবেন। এখন কেউ কি জানেন যে টাস্ক 2 তে কত ওয়ার্ডস এর মিনিমাম কত ওয়ার্ডস লিখতে হয়? কেউ যদি চ্যাটে লিখতেন এক্স্যাক্টলি এটা 250 অ্যাটলিস্ট 250 ওয়ার্ডস আমাদেরকে টাস্ক 2 তে লিখতে হয়। তো 250 ওয়ার্ডস লেখার জন্য 20 মিনিটস or 25 মিনিটস মোর দেন সাফিসিয়েন্ট আমি বলবো। 250 ওয়ার্ড সেটা হাতে লিখি না, অথবা হাতে লিখেন অথবা ধরেন কম্পিউটার বেস টাইপ করে লিখেন, এটার থেকে আপনার 20-25 মিনিটস এর মধ্যে আপনার লেখাটা শেষ হয়ে যাবে। যেহেতু টাইপিং এর হাতে লেখার মধ্যে আসছে, আমি কথা চলেই আসছে, সেক্ষেত্রে আমি বলে রাখি যে একটু কম্পিউটারের লাইক অ্যাভারেজ টাইপিং স্পিডও আছে যাদের, ইদানিং এর সবারই আমাদের মোটামুটি অ্যাভারেজ টাইপিং স্পিড থাকার কথা, তাদের জন্য আমি বলবো যে অলওয়েজ আমি প্রেফার করবো লাইক টাইপিংটা, লাইক কম্পিউটার বেস এক্সামটা দেওয়ার জন্য। কারণ কম্পিউটার বেস এক্সামে আপনি অ্যাডভান্টেজ অনেক কিছুই পাচ্ছেন। একটা হচ্ছে যে লাইক আপনি যে কোনো সময় আপনি এডিট করতে পারতেছেন, যেটা রাইটিং এ লিখতে গেলে আপনার কেটে ছেড়ে এডিট করতে হবে। সেকেন্ড হচ্ছে যে আপনি কম্পিউটারে আপনি ওয়ার্ড কাউন্টার থাকে, সো আপনি কয়টা ওয়ার্ড লিখতেছেন, 250 ওয়ার্ডস অর বেশি লিখতেছেন কিনা বা কম লিখতেছেন কিনা, ওটা আপনি সাথে সাথে কাউন্ট করতে পারবেন, যেখানে আপনাকে হয়তো রিটেন একটা আইডিয়া নিয়ে রাখতে হবে যে আপনি প্রতি সেন্টেন্সে 13-14টা অ্যাভারেজে ওয়ার্ড লেখেন, প্রতি পেজে তাইলে কয়টা ওয়ার্ড হবে। সেভাবে আপনার রাইটিং এ আপনার ওয়ার্ড কাউন্টার থাকে, আর যে কোনো সময় আপনি এডিট করতে পারেন। কোনো কোয়েশ্চেন আপনি দেখতেছেন যে একটু ভুল আনসার করে ফেলতেছেন, সেটা আপনি পিছনে গিয়ে এডিট করতে পারবেন। সো আমি এই সাজেশনটাও আমি দিব যে যারা একটু কম্পিউটারে মোটামুটি পারদর্শী, ওরা কম্পিউটার বেস এক্সামে চলে যাবে। তো আমি এখানে যে প্ল্যানিং এর কথাটা বলছি, প্ল্যানিংটা হচ্ছে যে আপনার যে কোনো কোয়েশ্চেন যখন আপনি ফেস করেন, আপনি একটা কোয়েশ্চেন পড়তেছেন, সেক্ষেত্রে আপনি কি করেন সাধারণত? আপনি কি ডিরেক্ট রাইটিং এ চলে যাচ্ছেন, মানে লেখা শুরু করেন? কেউ যদি আপনার ট্যাকটিক্সটা কিভাবে করেন আপনি? when you find a question, how do you write? আপনি প্রথমে কি সরাসরি এক্সামে লাইক ইন্ট্রোডাকশন লেখা শুরু করে দেন, নাকি ইউ থিঙ্ক বিফোর রাইট যে কি কি লিখবেন এটা প্ল্যান করেন, তারপরে গিয়ে আপনি ওটার উপর আপনি হচ্ছে যে এক্সপ্যান্ড করতেছেন? সো ইফ আই আস্ক সামওয়ান স্পেসিফিক, লেটস আস্ক মারিয়াম। মারিয়াম, ক্যান ইউ আনসার প্লিজ, যে আপনি আপনার স্ট্র্যাটেজিটা কি করেন? আপনি কি প্রথমেই লেখা শুরু করে দেন, নাকি হচ্ছে যে লাইক সময় নাই এই কারণে চিন্তা করে আপনি লেখা শুরু করে দেন, নাকি আপনি একটু চিন্তা ভাবনা করে একটু প্ল্যান ট্যান করে তারপরে লেখেন? মারিয়াম, আর ইউ দেয়ার? Think about the topic and plan it. Okay. Nice, Mariam. So Mariam thinks about the topic first and then plan accordingly. So এই প্ল্যানিংটা হচ্ছে যে এই ক্ষেত্রে আমার কাছে রাইটিং এর জন্য সবচাইতে ইম্পর্টেন্ট স্টেজ। এই প্ল্যানিং স্টেজের উপর ডিপেন্ড করবে আপনি আসলে পুরো রাইটিংটা কিভাবে গোছাবেন, এবং আপনি আসলে কতটুকু যে ডেসক্রিপ্টরস যেগুলো আছে সেগুলো আপনি হচ্ছে যে অ্যাচিভ করতে পারবেন। সো আমি 10 মিনিটস এর মতো অলওয়েজ বলি, আপনারা এই 10 মিনিটসে ডিরেক্ট কোনো লেখালেখি না করে একটু মাথা ঠান্ডা করে বসবেন, বসে কোয়েশ্চেনটা পড়বেন, অ্যানালাইজ করবেন। এই কোয়েশ্চেন অ্যানালাইজ করে আপনি কোয়েশ্চেনটার কিভাবে আপনি লাইক লিখবেন এটা প্ল্যান করবেন। সো এটা আনুমানিক আপনি 10 মিনিটস এর মতো করলে ইটস গুড এনাফ। আপনি যেভাবে প্ল্যানিংটা করবেন সেটার উপর বেস করে কিন্তু আপনি লেখাটা শুরু করবেন। আমি আবার বলতেছি 20-25 মিনিটস এর বেশি আপনার 250 ওয়ার্ডের বা 300 ওয়ার্ডও ইভেন লেখা ইম্পসিবল না, রাইটিং এর টাইপিং এর ক্ষেত্রেও, এবং সেটা হাতে লেখার ক্ষেত্রেও। যে আপনি প্ল্যানিংটা যত বেশি স্ট্রং করবেন, তত বেশি আপনি দেখা যাবে যে টাইপিং স্পিডটাও বেড়ে যাবে, বিকজ আপনাকে লেখার সময় অনেক কিছু চিন্তা করতে হবে না। ফাইনালি সবকিছু লেখার পরে কম্পিউটার বেসড হলে আপনি এডিট করতে পারবেন ওখানের মধ্যেই, কোনো কিছু যদি মনে হয় গ্রামার মিস্টেক হয়েছে, আর হাতে লেখা থাকলে জাস্ট কিছু কাটাছেড়া করে হয়তো আপনাকে চেঞ্জ করতে দিতে পারেন রাইটিংটা। সো সেই ক্ষেত্রে দিস ইজ দ্য অ্যালোকেশন, আমার জাস্ট অ্যান এস্টিমেশন of how should you allocate time for your writing task week. So 10 minutes for planning, 20-25 minutes for writing,
and 5 to 10 minutes. I mean 10 minutes আমি একটু বেশি বললাম, 5 minutes for editing actually, এর বেশি লাগার কথা নয়। আমি কিছুক্ষণ আগে ব্যান্ড ডিসক্রিপ্টার্স এর কথা বলছি। সো ব্যান্ড ডিসক্রিপ্টার্স বেসিক্যালি যেটা হচ্ছে যে আপনাকে একজন এক্সামিনার যখন আপনাকে আপনার লেখাটাকে ইভ্যালুয়েট করবে, তখন অ্যাকচুয়ালি ওনাদের কাছে কিছু সেট বেঞ্চমার্ক থাকে। লাইক এই বেঞ্চমার্ক গুলো যদি একটা স্টুডেন্ট অ্যাচিভ করে থাকে, তাহলে কিন্তু তাকে এই মার্কসটা দেওয়া যাবে। লাইক তাকে আমি তাহলে 6 দিতে পারবো এই ফ্যাক্টরে, 7 দিতে পারবো এই ফ্যাক্টরে। সো ফ্যাক্টরস গুলো কি, এটাই হচ্ছে ব্যান্ড ডেসক্রিপ্টরস। সো এখানে যদি আমরা দেখি কোহেরেন্স এন্ড কোহেসিভনেস দেখাচ্ছেন, দ্যাট মিনস হচ্ছে যে আপনার লেখাটা কতটুকু সাজানো গোছানো এবং আপনার স্ট্রাকচারস গুলো কেমন, মানে রাইটিং এর স্ট্রাকচার গুলো কেমন, ইন্ট্রোডাকশন সেশনটা আপনি ইন্ট্রোডাকশন দিয়েছেন কিনা, আপনার বডি প্যারাগ্রাফে মেইন আইডিয়া আপনি ডিসক্রাইব করছেন কিনা। সো লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে আপনার ওই যে প্যারাফ্রেজিং এর সময় আপনি যে ওয়ার্ডস গুলো ইউজ করতেছেন, সেই ওয়ার্ডস গুলো এবং পুরো যে এসেটা লিখছেন সেই এসেটা আপনি ডিফারেন্ট ওয়ার্ডস ইউজ করতেছেন কিনা। দ্যাটস দ্য কোয়েশ্চেন, যে আপনি যখন ডিফারেন্ট ভোকাবুলারি ইউজ করবেন, একটু হাই ক্যালিবার ভোকাবুলারি ইউজ করবেন, সেটা অনুযায়ী আপনাকে লেক্সিক্যাল রিসোর্সের মার্কস দেওয়া হবে। সো প্রত্যেকটা ফ্যাক্টর 9 মার্কস ক্যারি করে অ্যাভারেজে। সো 9 মার্কস করে আপনাকে যদি সবগুলোতেই 9 পান, তাহলে আপনাকে ওভারঅল 9 দিবে 4 দিয়ে ভাগ করলে। যদি ধরেন কোহেসিভনেসে পাইছেন আপনি লাইক 7, লেক্সিক্যালে পাইছেন আপনি, লেক্সিক্যাল মানে ভোকাবুলারিতে আপনি পাইছেন 8, গ্রামারে আপনি পাচ্ছেন হচ্ছে 7, টাস্ক অ্যাচিভমেন্টে আপনি পাচ্ছেন 7, সামথিং লাইক দ্যাট। ওটাকে অ্যাভারেজ করে যেটা আসবে সেটা আপনাকে দিবে। সেক্ষেত্রে 6.25 যদি হয়, সেটাকে 6.5 হয়ে যাবে। অ্যাভারেজ যদি 6.25 হয়, আর 6 হলে তো 6, আর 25 এর নিচে আসলে আপনার তখন 6 এর দিকে চলে যাবে। আর 25 এর উপরে গেলে, 0.25 এর উপরে গেলে নেক্সট যে 0.5টা আছে সেটাকে ধরবে। জাস্ট আমরা ব্যান্ড ডিসক্রিপ্টরটার দিকে যাই। আই হোপ দেখা যাচ্ছে ব্যান্ড ডিসক্রিপ্টরটা। তাহলে এটা হচ্ছে যে আইএলটিএস এর রাইটিং টাস্ক 2 এর ব্যান্ড ডিসক্রিপ্টর দেখতেছি এই মুহূর্তে, যেটা আমি বললাম আপনাকে বেঞ্চমার্কটা। সেই বেঞ্চমার্কটা যদি দেখি আমরা, সেক্ষেত্রে দেখবেন যে বেঞ্চমার্ক 0 থেকে শুরু করে 1, 2, 3 ক্যাটাগরির, 4 ক্যাটাগরি, 6, 7, 9 পর্যন্ত আছে, রাইট? আমরা যদি 7 বা ধরেন আমরা 7ই ধরি, 7 এরটা যদি আমরা দেখি, তাহলে এই ব্যান্ড ডিসক্রিপ্টর অনুযায়ী আপনাকে রাইটিং এর স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করতে। রাইটিং এর স্ট্যান্ডার্ড টাস্ক রেসপন্সে যদি দেখা যায় যে আপনি আউট অফ লাইক 9 আপনি 9 পাইছেন, ধরেন আমরা 7 পাইলাম, সেক্ষেত্রে আপনাকে ওই টাস্ক রেসপন্সে 7 দেওয়া হবে। কোহেরেন্স এন্ড কোহেশনে আপনাকে দেওয়া হবে ধরেন 7, লেক্সিক্যাল রিসোর্স 7, গ্রামারে 7, সবগুলোতে 7 পাইলে আপনি ওভারঅল আপনি রাইটিং এ 7 পাচ্ছেন। সো টাস্ক রেসপন্স বলতে কি বোঝায়? টাস্ক রেসপন্স বলতে আপনাকে যে টাস্কটা দেওয়া হয়েছে, যে কোয়েশ্চেনটা আপনাকে করা হয়েছে, সেটা আপনি ক্লিয়ারলি বলতে পারছেন কিনা। সেখানে যদি আমরা টাস্ক রেসপন্সের লাইক ডেসক্রিপটিভ দিকটা দেখি এখানে, তাহলে আমরা দেখি যে the main parts of the prompt are appropriately addressed. That means যে কোয়েশ্চেনটা আপনাকে করা হয়েছে সেটাকে আপনি অ্যাড্রেস করছেন। Clear and developed position is presented. আপনাকে আরো একটা কোয়েশ্চেন টাস্ক দেওয়া হয়েছে, বেসড অন লাইক কোয়েশ্চেন ডিপেন্ড করে যে আপনি কি এগ্রি করেন, ডিসএগ্রি করেন, অথবা আপনি কি লাইক অপিনিয়নটা কি, এই ধরনের কোয়েশ্চেন যদি থাকে, এই অ্যাচিভমেন্টটা আপনি করছেন, ক্লিয়ারলি আপনি বলছেন যে ইন মাই অপিনিয়ন, আই এগ্রি, আই ডিসএগ্রি, এগুলো আপনি ঠিক মতো বলছেন, আপনি স্ট্যান্সটা নিতে পারছেন। আর মেইন আইডিয়াজ আর এক্সটেন্ডেড অ্যান্ড সাপোর্টেড, বাট দেয়ার মে বি টেন্ডেন্সি টু ওভার জেনারেলাইজ। দ্যাট মিনস আপনি ফোকাসড রাইটিংটা করেন নাই, জাস্ট জেনারেলাইজ রাইটিং করছেন, বাট মেইন আইডিয়া যেটা আছে সেটাকে আপনি এক্সটেন্ড করছেন, দ্যাট রেসপন্সটা করতে পারছেন। তো টাস্ক অ্যাচিভমেন্টে দেখা যাবে 7, তখন আপনাকে দিবে। আর যদি সবই ঠিক থাকে তাহলে তো 9 দিবে। আর কোহেরেন্স এন্ড কোহেশনের জন্য এই যে লজিক্যালি অর্গানাইজ করা হয়েছে কিনা, স্ট্রাকচারের কথা আমি যেটা বলতেছিলাম, যে ক্লিয়ার প্রোগ্রেশন আছে কিনা, মানে লাইক ইন্ট্রোডাকশনে যা লিখেছেন সেটা আপনার বডি প্যারাগ্রাফ গুলোতে রিফ্লেক্ট করতেছে কিনা, নাকি ইন্ট্রোডাকশন আপনি জাস্ট ফর দ্য সেক অফ ইন্ট্রোডাকশন আপনি ইন্ট্রোডাকশন লিখে নিছেন, লাইক আপনি জাস্ট আপনি কোয়েশ্চেন দেখে প্যারাফ্রেজ করে একটা স্টেটমেন্ট দিয়ে আপনি ইন্ট্রোডাকশন শেষ করলেন, আর ওই ইন্ট্রোডাকশনটা রিফ্লেকশন আপনার বডি প্যারাগ্রাফেও থাকা লাগবে। তখন কি এটাকে লজিক্যালি অর্গানাইজ, লজিক্যাল প্রোগ্রেশন বলবে। লাইক আপনি ইন্ট্রোডাকশনে একটা কথা লিখলেন আর বডি প্যারাগ্রাফে গিয়ে দেখা গেল ভিন্ন একটা কথা লিখতেছেন, এটা হবে না আর কি। এবং সর্বশেষে আপনাকে একটা কনক্লুশন করতে হবে। এই কনক্লুশনটা লেখাটাও হচ্ছে যে আপনার একটা কোহেরেন্স কোহেশনের একটা পার্ট। সেক্ষেত্রে আপনাকে বলবো যে হ্যাঁ, প্রপারলি আপনি একটা প্যারাগ্রাফের স্ট্রাকচারিংটা করছেন। আর লেক্সিক্যাল রিসোর্স কিছুক্ষণ আগে যেটা বললাম, যে ওয়ার্ড বিভিন্নভাবে আপনি বিভিন্ন ধরনের ওয়ার্ড ইউজ করতেছেন কিনা, নাকি একই ধরনের ওয়ার্ডই আপনি বারবার ইউজ করতেছেন। গ্রামাটিক্যাল রেঞ্জ যেটা বলা আছে সেটা হচ্ছে যে লাইক আপনি কয় ধরনের সেন্টেন্সেস ইউজ করতেছেন রাইটিং এ, লাইক কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতেছেন কিনা, বাউন্ড ইউজ করতেছেন কিনা, অথবা ধরেন সিম্পল সেন্টেন্স বেশি ইউজ করতেছেন কিনা। আপনাকে এগুলো সবকিছু মিলিয়েই আসলে
একটা রাইটিং এর গ্রামার রেঞ্জটা আপনাকে দেখাইতে হবে, প্লাস আপনি টেন্স ঠিক রাখতেছেন কিনা, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স গুলাই ফেলতেছেন নাকি সবকিছুই আপনি মিক্সড দেখাচ্ছেন। এছাড়া আরো কিছু স্ট্রাকচার আছে, কন্ডিশনাল যদি হয় কন্ডিশনাল সেন্টেন্সেস আপনি কি প্রপারলি ইউজ করতেছেন কিনা, অথবা যে কোনো ধরনের অন্যান্য কম্প্যারিজন আপনি ঠিক মতো করতেছেন কিনা, উড রাদার অথবা প্রেফার টু, অথবা ধরেন অন্য যে কোনো কম্পারিটিভ সেন্টেন্সেস গুলো আছে সেগুলো আপনি লিখতেছেন কিনা। সেখানে যদিও লেখা আছে। এছাড়া পাংচুয়েশনের কথা বলা আছে, আর্টিকেল একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা আর্টিকেলটা অনেক সময় মিস্টেক করে থাকি। সো গ্রামারে অনেক কিছু শেখার আছে। গ্রামার নিয়ে আমরা মোটামুটি আমাদের যে নেক্সট ক্লাস শুরু হবে সেই ক্লাস থেকে আমরা গ্রামার নিয়ে একটা হোল 3-4টা ক্লাস করবো, যাতে গ্রামারে কোনো রকম দুর্বলতা আমাদের না থাকে, এবং এই গ্রামার থেকে আমরা আসলে স্লোলি ভোকাবুলারি এন্ড অন্যান্য পার্টি আমরা গ্রো করব, যেটা আমরা আমাদের কনসেপ্ট হচ্ছে আমরা ছোট ছোট যে পার্টগুলো আছে এগুলো নিয়ে কাজ করব, লেগোজের মতো। যে গ্রামার নিয়ে আমরা কাজ করব, গ্রামারের যে পার্টগুলো নিয়ে প্রবলেম, সেই প্রবলেমগুলো আমরা ডিসকাস করব। যদি এই কাজগুলো আপনি করে থাকেন, কিছু এরর থাকতে পারে, এরর থাকলে আপনার মার্কস একেবারে 0 করে ফেলবে না, বাট এরর যদি খুব বেশি ফ্রিকোয়েন্ট না হয় আপনাকে 7 দিবে ওরা। আর সবকিছু যদি ঠিক থাকে, স্টিল মাইনর এরর্স ওরা 2-1টা দেখেন আপনি এখানে লিখছে, 9ও যা আছে ওরাও কিন্তু মিস্টেক করে থাকে, তো ওদেরকে কেউ বলা হয়েছে মাইনর এরর আর এক্সট্রিমলি রেয়ার, হ্যাভ মিনিমাল ইম্প্যাক্ট অন কমিউনিকেশন। 2-1টি এরর হয়তো হয়ে গেছে, কিন্তু সেটা খুবই রেয়ার, আর এটাতে কোনো একটা ইম্প্যাক্ট পড়ে নাই, আপনার ওভারঅল রাইটিং এ ইম্প্যাক্ট পড়ে নাই। সো এটা হচ্ছে আপনার ব্যান্ড ডিসক্রিপ্টরস। এবার আমরা যাই হচ্ছে আপনার, সো আমরা এই রাইটিং ডিসক্রিপ্টরের ব্যাপারে এরপরে আমরা কিছু মিথস আগে থেকে আমরা একটু ক্লিয়ার করি, যে মিথস গুলা কি। সো মিথস গুলা বেসিক্যালি আমার এই যে এখানের মধ্যে যে খুব আমাদেরকে রাইটিং এ আমাদেরকে খুব বেশি কমপ্লেক্স ওয়ার্ড ইউজ করতে হবে, অনেকে মনে করে যে আমাদের অনেক টাফ ওয়ার্ড যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে হয়তো আমাদের মার্কস অনেক বেশি বাড়বে, এরকম কিছু না। আপনি যদি ধরেন টাফ ওয়ার্ড ইউজ করেন, ধরেন প্রিকারসর টু, অথবা ধরেন একটু ডবল ডিগুক টাইপের যে ওয়ার্ডস গুলা, এগুলো যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার যদি রিলিভেন্ট না হয়, আপনার ওই হাই ক্যালিবার ওয়ার্ডস গুলো ইউজ করার জন্য দেখা যাবে যে ওভারঅল রাইটিং এ আপনার এত হাই ক্যালিবার ওয়ার্ডস নাই, কিন্তু 2-4টা-5টা ওয়ার্ড আপনি এমন ভাবে লিখলেন যেটা আসলে আপনার রিলিভেন্ট না। তো সেই ক্ষেত্রে আপনার ওয়ার্ডটা আসলে ভালো, অনেক মানে হাই ক্যালিবার ওয়ার্ড ইউজ করে আপনার মার্কস কমতে পারে, দেখা যাবে যে ওটা আসলে রিলিভেন্ট না ওই কনটেক্সটের জন্য, আপনার এত ভারী ওয়ার্ড আমার ইউজ না করলেও হইতো। তো সেই ক্ষেত্রে আমি সবসময় বলবো যে ওয়ার্ডের ব্যাপারে আপনি 100% সার্টেন যে ওয়ার্ডটা আমার এই কনটেক্সটে যাবে, তখনই আপনি এই ওয়ার্ডটা ইউজ করবেন। জাস্ট কতগুলো ওয়ার্ড মুখস্থ করছেন, একটা টপিক চলে আসছে বলে ওই ওয়ার্ডগুলো আমার এখানে ইউজই করা লাগবে, এরকম কিছু না। তো সবসময় একটু এটা খেয়াল রাখবেন যে সিম্পল ওয়ার্ডস মানে লো স্কোর না, সিম্পল ওয়ার্ডস আপনি হাই স্কোর করতে পারেন যদি এটা আপনাকে রেলেভেন্ট ওয়ার্ড ইউজ হয় আর কি। আই নট শিওর এই ব্যাপারটা যে 300 ওয়ার্ডই আপনি, আপনাদের অনেকে জানেন কিনা যে 250 মানে 250 ওয়ার্ডই না, মিনিমাম 250, আবার ম্যাক্সিমামের কিন্তু কোনো শেষ নাই, কোনো ম্যাক্সিমাম ক্যাপাসিটি দেওয়া হয়নি, কিন্তু আমার রুল অফ থাম্ব হচ্ছে যে 10%-এর মতো আমি হচ্ছে যে ওয়ার্ড বেশি লিখতে পারবো। দ্যাট মিনস হচ্ছে আপনি 250-এর জায়গায় আপনি আরো 25 অ্যাড করেন, 275 ওয়ার্ড আপনি লিখেন, কোনো সমস্যা নাই। আবার 300 ওয়ার্ড লিখলেও কোনো সমস্যা নেই, বা 300 ওয়ার্ডের বেশি লিখলে আপনি মার্কস বেশি পাবেন, এরকম ধারণাটাও ভুল। বেশি লিখলে বেশি মার্কস নাও পাওয়া যেতে পারে। অ্যাকুরেটলি 250 বা 260 লিখলেও আপনি যে মার্কসটা পাবেন দেখা গেল যে 300তেও সেই মার্কসটা পাচ্ছেন। যদি আপনার যে টাস্ক গুলো আছে সেগুলো অ্যাচিভ হয়ে যায় 260 ওয়ার্ডে, ইউ শুড স্টপ দেন। এর বেশি আপনি লিখে বেশি মার্কস পাবেন না, উল্টো আপনার সময়টা নষ্ট হবে। আপনি দেখবেন যে আপনার লেখার যে কোয়েশ্চেন গুলো করছে সেটা আনসার হয়ে গেছে কিনা। 250, 60, 70 ওয়ার্ডে ইউর গুড টু গো। 300 ওয়ার্ড পর্যন্ত বা 300 বেশি লিখতে হবে এরকম কিছু না। আচ্ছা, পার্সোনাল অপিনিয়ন যখন আপনি দিবেন সেক্ষেত্রে ডিপেন্ডিং অন দ্য কোয়েশ্চেন আপনি একটা পার্সোনাল অপিনিয়ন দিতে পারেন। যদি আপনাকে কোয়েশ্চেনে জিজ্ঞেস করা হয় যে পার্সোনাল অপিনিয়ন, হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, বা গিভ ইউর রিজনস উইথ এক্সাম্পল, এই ধরনের কোয়েশ্চেন যদি থাকে সেক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে কোয়েশ্চেনে যে পার্সোনাল অপিনিয়ন দেওয়ার জন্য। সো আপনি যদি মাই ওপিনিয়ন ইজ দ্যাট, আই থিঙ্ক দ্যাট, এই কথাগুলো লেখেন, এটাতে আপনার স্কোর কমবে না। সাধারণত একাডেমিক রাইটিং এ এসেতে সাধারণত আমরা আই মাই ইউজ করি না, কিন্তু আপনাকে যদি বলা থাকে যে গিভ ইউর অপিনিয়ন অ্যান্ড উইথ এক্সাম্পল, এগুলো যদি বলে থাকে সেক্ষেত্রে আপনাকে আই মাই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ইউ মাস্ট ইনক্লুড মেনি আইডিয়াস ফর এ হাই স্কোর। লাইক আপনাকে রাইটিং এর ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে, আপনার নলেজ
আপনাকে কিন্তু এখানে কেউ আইকিউ টেস্ট করতেছে না, লাইক আপনার আইকিউ অথবা আপনি জেনারেল নলেজ অনেক বেশি এরকম কেউ টেস্ট করতেছে না। লাইক আইএলস যেটা টেস্ট করতেছে রাইটিং এ সেটা হচ্ছে যে আপনাকে যে কোয়েশ্চেনটা ওরা বা যে স্টেটমেন্টটা আপনাকে দেওয়া হয়েছে সেই স্টেটমেন্টটা আপনি বুঝছেন কিনা, এবং যে টাস্ক আপনাকে দেওয়া হয়েছে সেই টাস্কটা আপনি বুঝে আনসার করতেছেন কিনা। দ্যাটস মোর ইম্পর্টেন্ট দেন অনেকগুলো আইডিয়া। একটা কোয়েশ্চেন থেকে অনেকগুলো আইডিয়া জেনারেট হচ্ছে, হইতেই পারে ওই কোয়েশ্চেনের আনসারগুলো আপনি জাস্ট এতগুলো আইডিয়া দিয়ে দিলেন, 10টা আইডিয়া দিয়ে দিলেন যে এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে। ইটস টোটালি রং একটা অ্যাপ্রোচ। ইনস্টেড অফ দ্যাট আপনি টোটাল স্টেটমেন্টটা পড়ে একটা একটা আইডিয়া একটা প্যারাগ্রাফের জন্য জেনারেট করেন, ম্যাক্সিমাম 2টা আইডিয়া জেনারেট করেন, এবং ওই 2টা আইডিয়ার উপরে আপনি এক্সাম্পল দিয়ে এক্সপ্লেনেশন দিয়ে আপনি এটাকে ডিসক্রাইব করেন। দ্যাটস দ্য ওয়ে অ্যাকচুয়ালি, যে আপনি এভাবে করে অ্যাপ্রোচ করবেন। অনেক আইডিয়া দিয়ে শুধু শুধু এটাকে লাইক কনফিউজ করার দরকার নাই। আপনি আপনার রিডারকে যত সিম্পলিফাই করে বুঝাইতে পারবেন যে আপনি কি বলতে চাচ্ছেন, আপনার রিডারকে লাইক আপনি রিডিং পার্সপেক্টিভ থেকে যদি দেখেন যে আপনি অনেকগুলো পড়তেছেন, অনেকগুলো আইডিয়া আপনি একসাথে ট্যাকল করতেছেন, দ্যাটস নট এ ভেরি মানে লাইক ওটা অনেক বেশি মজা হবে না পড়তে, রাইট, রিডিং এর ক্ষেত্রে। সো আপনি একটা প্যারাগ্রাফে যখন একটা আইডিয়া পড়তেছেন তখন এটা আপনার মাথায় বেশি ক্যাপচার করবে। সো আপনার রাইটিং পার্টটাও ওই রকমই হওয়া উচিত যে আপনাকে যাতে সবাই লাইক আপনি যাতে বুঝাইতে পারেন রিডারকে যে আপনি কি লিখতেছেন। সো অনেক আইডিয়া দেওয়ার দরকার নাই। লাইক আরেকটা কোয়েশ্চেন ডিসএগ্রি অর ডিসএগ্রির মধ্যে, যে অনেকে লাইক আমরা এগ্রি করতে হবে আর ডিসএগ্রি করতে হবে যে কোনো একটা কোয়েশ্চেন টাইপসের মধ্যে, সেরকম কিছু না। আপনি এগ্রিও করতে পারেন, ডিসএগ্রিও করতে পারেন, আর ডিসএগ্রি করা যাবে না এরকম কিছু না। আপনি ডিসএগ্রি করতে পারেন, বাট ওটাকে আপনাকে এক্সপ্লেন করতে হবে। আর সামটাইমস আপনি ইন বিটুইনেও থাকতে পারেন, এটাও ওয়ে হইতে পারে ট্যাকল করার কোয়েশ্চেনকে। মেমোরাইজ সেন্টেন্স, আমরা অনেক সময় লাইক আমরা ম্যাটেরিয়ালস কোয়েশ্চেন ম্যাটেরিয়াল দেখে থাকি, আনসার ম্যাটেরিয়াল দেখি। ইয়া দ্যাটস এ গুড কোয়েশ্চেন। মারিয়াম যেটা করছে, মারিয়াম কোয়েশ্চেন করছে যে how will know that we have covered the topics within the word counts? That's a good question. আমি এটা নিয়ে আসবো। সাদ্দাম, can you take this question and then we'll get back to it whenever we can. So আমি এই পার্টটা নিয়ে আমি আসতেছি যে কিভাবে এটা আমাদের এই স্লাইড গুলোতে আমরা আজকে যে প্রেজেন্টেশন রেডি করছি এটাতেই কভার হয়ে যাবে। সো লাস্ট যে মেমোরাইজড সেন্টেন্সেস গুলোর কথা বলছি আমি, যে আমরা যখন রাইটিং টাস্ক 2 ম্যাটেরিয়ালস আমরা সাধারণত ক্যামব্রিজের পেছনে দেখবেন মডেল কোয়েশ্চেন আনসার দেওয়া থাকে, এবং ধরেন অনেক সময় লাইক ielsmaterial.com বা এই ধরনের অনেকের লাইক রিয়েল লাইফ এক্সাম্পল থাকে যে কিভাবে রাইটিং টাস্ক লিখছে, ওগুলো দেখে আমি হয়তো কিছু সেন্টেন্সেস মুখস্থ করে রাখলাম যে এই সেন্টেন্সগুলো আমি এখানে বলবোই। হ্যাঁ, আপনি যখনই এই কাজ করবেন তখনই যে এক্সামিনারও বুঝে যাবে যে আপনি এই সেন্টেন্সটা যে লিখছেন এটা আউট অফ কনটেক্সট, অথবা একটু আপনার যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড থেকে একটু বেশি ভালো হয়ে গেছে, হ্যাঁ, অথবা খারাপ হয়ে গেছে, যেটাই হইতে পারে, বাট ভালো হওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য আপনি মেমোরাইজ করছেন। আপনি নর্মালি একটা সিম্পল সেন্টেন্সে মোস্ট অফ দা প্যারাগ্রাফ শেষ করতেছেন, কিন্তু একটা সেন্টেন্স এমন ভাবে লিখলেন যেটা কমপ্লেক্স কম্পাউন্ড অনেক কিছু মিলে একটা সেন্টেন্স লিখলেন, তো তখনই বুঝে যাবে যে এই যে এটা খাপ খাওয়া, এটা লাইক খাপ ছাড়া একটা লেখা, তখন আপনার এটার জন্য মার্কস ওরা উল্টো কাটবে, বিকজ আপনি মেমোরাইজ করছেন আপনার সেন্টেন্স গুলো। সো আপনাকে স্ট্রেচ থেকে নিজের মতো করে আপনাকে অ্যান্সার করতে হবে। সো দিস আর দ্য মিথস। সো বিফোর উই প্রসিড আমি আপনাকে জাস্ট ওই রাইটিং টাস্ক 2 এর যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটার ব্যাপারে ডেসক্রিপশন দিই, যে স্ট্রাকচারটা কেমন হবে। সো স্ট্রাকচারিং অ্যান এক্সেলেন্ট এসে নিয়ে আমি একটা ওয়েবিনার করছিলাম। ওই ওয়েবিনারটার লাইক আমি একটা একটা এসেতে আমি কিভাবে স্ট্রাকচার করব, ইন্ট্রোডাকশনে আমি কিভাবে এমফেসাইজ করব, বডি প্যারাগ্রাফ 1 বডি প্যারাগ্রাফ 2 তে কিভাবে এমফেসাইজ করব, কনক্লুশনে কি লিখবো, এগুলো সব মিলে আমি একটা ওয়েবিনার করছিলাম 14 ফেব্রুয়ারিতে। আমি এটা ইনফ্যাক্ট আপলোডও করে দিছি আমাদের ইউটিউব চ্যানেলে, আমরা আপলোডও করে দিছি। আমাদের যে গ্রুপটা আছে গ্রুপটাতে জয়েন করে আমি ওই গ্রুপের মধ্যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দিব। সাদ্দাম, আই ডোন্ট নো ইফ ইউ ক্যান, তুমি একটু কষ্ট করে ওইটা দিয়ে দিও, তাহলে হচ্ছে যে যারা যারা স্ট্রাকচারিং এর ব্যাপারে জানতে চায় একটু ডিপলি ওরা ওই ভিডিওটা দেখে জেনে নিতে পারবে। বাট স্টিল টু ব্রিফলি এই স্ট্রাকচার অফ এন এসে কভার করি। তো স্ট্রাকচার অফ এন এসেতে এই 4টা পার্ট থাকবে, 4টা বা 5টা ডিপেন্ডিং অন আমরা কিভাবে রাইটিংটা ট্যাকল করতেছি। বাট যদি বলি সাধারণত 3টা, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, একটা হচ্ছে বডি প্যারাগ্রাফ, একটা হচ্ছে কনক্লুশন। স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে 2টা বডি প্যারাগ্রাফ লেখা, বাট অনেক সময় কোয়েশ্চেনের ধরন বুঝে 3টা প্যারাগ্রাফও লিখতে পারেন। সো সেক্ষেত্রে ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ অ্যান্ড কনক্লুশন হবে।
কিন্তু বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 হচ্ছে স্ট্যান্ডার্ড, বডি প্যারাগ্রাফ 3টা হচ্ছে যে লাইক ডিপেন্ডিং অন দ্য কোয়েশ্চেন আপনাকে লিখতে হইতে পারে যে আপনাকে যে ডিসকাস বোথ ভিউ অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন, এই ধরনের একটা কোয়েশ্চেন করতে পারে। অথবা ধরে লাইক রিজন এন্ড কনসিকুয়েন্সেস যেটা আছে, কনসিকুয়েন্সের যে আছে কজ এন্ড ইফেক্ট যে কোয়েশ্চেন্সটা আছে, সে কোয়েশ্চেনের ধরনও আপনাকে করতে পারে কজেস গুলো কি এন্ড ইফেক্ট গুলো কি। আপনি চাইলে আপনার করে যে কোনো প্যারাগ্রাফ, যে কোনো কোয়েশ্চেনকে আপনি 3টা প্যারাগ্রাফে ভাগ করতে পারেন। 2টা আইডিয়া 2টা প্যারাগ্রাফে লিখলেন আপনার মতো করে, মানে লাইক আপনি এটাকে এক্সপ্লেইন করলেন একটা প্যারাগ্রাফে, এটা সমস্যা নেই। বাট স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে 2টা প্যারাগ্রাফ লেখা, কারণ 250 ওয়ার্ডের এসেতে এতগুলো প্যারাগ্রাফ লেখার মতো সময় হয়তো আপনার নাও হতে পারে। আর যদি সময় হয়, আইডিয়াস যদি এত থাকে বা আপনার স্ট্রাকচার আপনি ওভাবে প্ল্যানিং করতে চান, সেটাও করতে পারেন। বাট আই এম গোনা প্লে সেফ সাইড, আমি 2টা প্যারাগ্রাফ নিয়ে আপাতত ডিসকাস করতেছি। সো ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফে বেসিক্যালি প্যারাফ্রেজিং দ্য কোয়েশ্চেন থাকবে। দ্যাট মিনস হচ্ছে আপনি যে স্টেটমেন্টটা আপনাকে দেওয়া হবে সেই স্টেটমেন্টটাকে আপনি প্যারাফ্রেজ করে প্রথম সেন্টেন্সটাই হবে প্যারাফ্রেজ করে লিখবেন। দ্যাট মিনস হচ্ছে যে কোয়েশ্চেন যেভাবে লিখছে সেটার বিপরীত, মানে নট বিপরীত, একটু ডিফারেন্ট ওয়েতে আপনি কিভাবে কোয়েশ্চেনটা বলছেন সেটা আপনি লিখবেন। বাট হুবহু কোয়েশ্চেনের মতো হবে না। আপনি এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে পারেন, অথবা ধরেন ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করতে পারেন, সিনোনিমস গুলো ইউজ করতে পারেন। বাট একটু একটু লাইক সেন্টেন্সটা হইতে হবে যাতে বোঝা যায় এরকম সেন্টেন্স। আউট অফ লাইক জাস্ট সিনোনিম অ্যান্টোনিম লিখে দিলে হবে না, আপনাকে এটা কোয়েশ্চেন যাতে বোঝা যায়, এটাই প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং এর জন্য নিজস্ব একটা ডিফারেন্ট আমরা একটা ক্লাস নিব শুধুমাত্র প্যারাফ্রেজিং আমরা কিভাবে করব, বিকজ এটার উপর বেস করে আসলে আপনার অনেক কিছু জিনিস কভার করবে, আপনার ভোকাবুলারি কভার করবে, আপনার গ্রামার কভার করবে। এবং পরবর্তীতে আমরা ইন্ট্রোডাকশনের যে পার্টটা আমরা লিখবো রাইটিং টাস্ক এর পরে ইন্ট্রোডাকশন, সেটাতে আমরা হচ্ছে যে এই প্যারাফ্রেজিং এর যে চ্যাপ্টারটা আছে সেটা অ্যাড করে দিব, এবং হচ্ছে যে থিসিস স্টেটমেন্ট আমরা অ্যাড করে দেবো। সো থিসিস স্টেটমেন্টটা হচ্ছে বেসিক্যালি ওই যেটা আপনাকে বললাম যে লজিক্যাল প্রগ্রেশনের জন্য আরেকটা সেন্টেন্স আপনার লিখতে হবে। লজিক্যাল প্রগ্রেশন মানে আপনি পুরো প্যারাগ্রাফে কি লিখতেছেন, পুরো এসেতে কি লিখতেছেন, সেটা রিফ্লেকশন আপনার থিসিস স্টেটমেন্টে থাকবে। থিসিস স্টেটমেন্ট হচ্ছে পুরো এসের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট সেন্টেন্স, সবচাইতে ইম্পর্টেন্ট সেন্টেন্স ইন এ ওয়ে আপনার বডি প্যারাগ্রাফের যে আইডিয়াস গুলো আছে এটাকে সামারাইজ ভাবে একটা সেন্টেন্সে আপনি উল্লেখ করতেছেন। এই জন্য থিসিস স্টেটমেন্টটা ইম্পর্টেন্ট। কিভাবে লিখবেন এটার জন্য ওই যে ওয়েবিনারটা আছে সেটা আপনি দেখতে পারেন, অর লেটার অন আমরা এটা নিয়ে আরো ডিসকাস করবো। বাট এট দ্য মোমেন্ট স্ট্রাকচারটা নিয়ে ডিসকাস করি। বডি প্যারাগ্রাফ 1 কিভাবে লিখবেন, যে থিসিস স্টেটমেন্ট আপনি লিখছেন সেটার রিফ্লেকশন আপনার বডি প্যারাগ্রাফ 1-এ থাকবে, যেখানে আপনি একটা মেইন আইডিয়া দিবেন। মেইন আইডিয়া মানে হচ্ছে যে আইডিয়া নিয়ে আপনি ডিসকাস করতে যাচ্ছেন সেটা একটা টপিক, মানে প্রথম সেন্টেন্সে লিখে দিবেন যে আমি এই আইডিয়া নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। প্রথম যে সেন্টেন্স টপিক সেন্টেন্স বলে থাকি, ওই সেন্টেন্সের মধ্যে আপনি লিখে দিবেন এই প্যারাগ্রাফে আপনি কি লিখতে যাচ্ছেন। এই একটা সেন্টেন্স দিয়ে যাতে আপনার রিডার বুঝতে পারে যে আপনি ধরেন ট্রাফিক জ্যাম নিয়ে আপনি লিখতে যাচ্ছেন, তাহলে এই সেন্টেন্সে লিখে দিবেন ট্রাফিক জ্যামের রিজনস গুলো কি। এটা কিন্তু ফোকাসড এবং রিলেভেন্ট হইতে হবে টু দ্য কোয়েশ্চেন অর স্টেটমেন্ট। এরপর আপনি একটা রিজন দিলেন, রিজন দিয়ে আপনি এক্সপ্লেনেশনে গেলেন। এক্সপ্লেনেশন মানে হচ্ছে টপিক সেন্টেন্স লিখলেন। এবার এই টপিক সেন্টেন্স যে লিখছেন, যে আপনার স্ট্যান্স লিখছেন অর আপনি কি জানেন বা কি বুঝতেছেন, এটা লেখার পর আপনি ওটাকে এক্সপ্লেইন করে আর একটু ব্রড করলেন। ব্রড করার পর আপনি এক্সাম্পল দিলেন। এক্সাম্পল মানে আপনার রিয়েল লাইফ এক্সাম্পল হইতে পারে, আপনি একটা স্টাডির কথা বলতে পারেন, আপনাকে একেবারে কংক্রিট স্ট্যাটিস্টিক্যাল এক্সাম্পল দিতে হবে এরকম কিছু না। বাট জেনারেলাইজ নলেজ গুলা লিখতে গেলে একেবারে জেনারেলাইজ মতো হইলে ভালো হয়। যেমন ধরেন আপনি যদি লেখেন যে চাইনিজ পপুলেশন ইজ 10 মিলিয়ন, হ্যাঁ, সাপোজ চাইনিজ পপুলেশন, বাট উই অল নো দ্য চাইনিজ পপুলেশন ইজ ফার মোর দ্যান দ্যাট, রাইট? ইটস লাইক 1400 বিলিয়ন, রাইট? তো এটা আমরা বা 1.4 বিলিয়ন আমরা জানি, রাইট? হ্যাঁ, চাইনিজ পপুলেশন তো এরকম কিছু না, 100 কোটি। সো সেই ক্ষেত্রে এই জেনারেলাইজ ইনফরমেশন গুলো যখন দিবেন তখন আপনি মানে লাইক জেনারেল নলেজের মতোই দিবেন। বাট যদি আপনাকে কোনো একটা স্টাডি বা একটা রিসার্চের উপর দিতে হয়, ওটা আপনি জাস্ট বানাইয়া দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাকে একেবারে অ্যাকুরেট কোনো স্টাডির ইনফরমেশন এক্সাম্পল হিসেবে দিতে হবে তা না। আর রিয়েল লাইফ এক্সাম্পলও দিতে পারেন, কোনো সমস্যা নেই যে আপনি রিয়েল লাইফে কি দেখছেন, সো এক্সাম্পলটা দিতে পারেন। আরেকটা বলে রাখি, অনেক সময় একটা মেইন আইডিয়া আপনি অনেক এক্সপ্যান্ড করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আপনি 2টা আইডিয়াও ইন্ট্রোডিউস করতে পারেন একটা প্যারাগ্রাফে। বাট অ্যাগেন যদি 2টা আইডিয়া ইন্ট্রোডিউস করেন একটা প্যারাগ্রাফে, এই স্ট্রাকচারটা সেম হবে যে মেইন আইডিয়া, এক্সপ্লেনেশন, এক্সাম্পল। অন দি আদার হ্যান্ড দিয়ে অথবা আরেকটা ডিসকোর্স মার্কার দিয়ে আপনি আরেক সেন্টেন্স লিখতে পারেন যেখানে মেইন আইডিয়া থাকবে, এক্সপ্লেনেশন থাকবে এবং এক্সাম্পল থাকবে। সো এই 2টা দেওয়ার পরে এই 2টা মেইন আইডিয়া কিন্তু আবার থিসিস স্টেটমেন্টে একটা ইন্ডিকেশন দেওয়া থাকতে হবে।
যে থিসিস স্টেটমেন্টে উল্লেখ থাকবে যে আমি মেইন আইডিয়া লিখতেছি এগুলো। আপনি থিসিস স্টেটমেন্টে তেমন একটা উল্লেখ করেন নাই, কিন্তু মেইন আইডিয়া হঠাৎ করে সেকেন্ড আইডিয়া আপনার লেখা ওয়ার্ড মিলতেছে না, মানে ওয়ার্ডের কাউন্ট মিলতেছে না, আপনি হঠাৎ করে আরেকটা আইডিয়া দিয়ে বসলেন প্যারাগ্রাফ 1-এ, তখন কিন্তু আপনার ওই যে ওভারঅল যে কোহেরেন্স আর কোহেসিভনেসে আপনি তখন ওই যে ফুল মার্কস আপনি পাবেন না, কারণ আপনাকে তখন বলবে যে না, আপনি হঠাৎ করে একটা আইডিয়া কোথা থেকে নিয়ে আসছেন, কারণ আপনার স্ট্রাকচারটা তাহলে হয়নি, থিসিস স্টেটমেন্টটা আপনার হয়নি। তো আমি টু বি অন দ্য সেফ সাইড আমি একটা স্ট্রাকচারেই থাকি, মেইন আইডিয়া একটাই রাখি, ফোকাস করি একটা, যদি খুব দিতে হয় দুইটা আইডিয়া দিতে পারি ম্যাক্সিমাম। সেম জিনিসটা রিপিট হবে বডি প্যারাগ্রাফ 2 এর ক্ষেত্রেও। আমাদের একটা মেইন আইডিয়া থাকবে যেটা টপিক সেন্টেন্সের মাধ্যমে আমরা লিখে দিব, ওটাকেই আমরা এক্সপ্লেইন করব, দুইটা সেন্টেন্স দিয়ে আমরা এক্সপ্লেইন করব, একটা এক্সাম্পল দিয়ে আমরা এই বডি প্যারাগ্রাফটাকে শেষ করব। ফাইনালি আমরা কনক্লুশন হচ্ছে হোল যে পয়েন্টস গুলো আপনি লিখছেন, সেই যে পয়েন্টসগুলো আপনি থিসিস স্টেটমেন্টে যেভাবে বলছেন অথবা প্যারাফ্রেজিং যেটা করছেন আপনি, এইটাকে আপনি আবার সামারাইজ করবেন এই কনক্লুশনে। যে প্যারাফ্রেজ আপনি উপরে করছেন সেই প্যারাফ্রেজ হচ্ছে আপনার কনক্লুশনে আপনি আবার দিবেন, কিন্তু আপনার দেন আগে আবার আপনার পরে আপনি এটাকে মিলায়া বডি প্যারাগ্রাফের সাথে মিলায় দিতে পারেন, মানে আপনি সবকিছুর একটা সামারি আপনি কনক্লুশনে দিবেন। এবং আপনি যদি দরকার হয়, আপনি যদি কোনো আপনাকে অপিনিয়ন দিতে বলে, সেই ক্ষেত্রে আপনি ওখানে অপিনিয়নটাও দিয়ে দিতে পারেন। রুল অফ থাম হচ্ছে, যদি আপনার অপিনিয়ন এসে হয়, আপনার অপিনিয়ন চায়, আপনি কি মনে করেন, অ্যাগ্রি অর ডিসএগ্রি, হোয়াটস ইউর অপিনিয়ন, এই ধরনের কোয়েশ্চেন যদি আসে, সেই ক্ষেত্রে স্টেট ইউর অপিনিয়ন এই ধরনের কোয়েশ্চেন থাকলে সেই ক্ষেত্রে আপনি থিসিস স্টেটমেন্টের ওখানেই আপনি আই অ্যাগ্রি আই ডিসএগ্রি এটা লিখে দিবেন। লাইক এটা প্রথমেই আপনি আপনার স্ট্যান্স ক্লিয়ার করে দিবেন যে আই ডিসএগ্রি আই অ্যাগ্রি, এই কোয়েশ্চেনটা প্রথমেই লিখে দিবেন। আর লাস্টের দিকে গিয়ে এই যে বেসড অন দিস সার্কামস্ট্যান্সেস ইন মাই অপিনিয়ন, এই হচ্ছে যে আমার স্ট্যান্স, এটা দিয়ে আপনি কনক্লুড করবেন। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ এন এসে। আইএলস কোয়েশ্চেন ট্যাকল করি, তাহলে আমরা কিছুটা বুঝতে পারবো যে কিভাবে হচ্ছে যে আমরা আসলে এটা ট্যাকল করতে চাচ্ছি। এই কোয়েশ্চেনটাকে আমরা অ্যানালাইজ করি, এই মুহূর্তে আমরা কোয়েশ্চেনটাকে অ্যানালাইজ করব। ইফ এনিওয়ান ক্যান রিড ইট আউট, দিদার একটু, can you help me out? Can you read the question, this statement aloud? You should spend about 40 minutes on this task. Write about the following topic. Some people think technology makes life more complicated, while others believe it simplifies life. Discuss both views and give your opinion. Give reasons for your answer and include any relevant examples from your own knowledge or experience. Write at least 20. Write at least 250 words. Exactly. সো আমি এইটা আমি একটু এমফাসাইজ করলাম এই কারণে যে এই যে কোয়েশ্চেন্স গুলা এখানের মাধ্যমে আপনার মারিয়াম ওনার আনসারটাও হয়ে যাবে। এখানে যে ইনস্ট্রাকশনস গুলা দিছে, এই ইনস্ট্রাকশনটা বারবার আমাকে পড়ে দেখতে হবে, পড়ে বুঝতে হবে যে আসলে আমার কোয়েশ্চেনটা অ্যানালাইজ কিভাবে করবো। সেই কোয়েশ্চেন অ্যানালাইসিস হচ্ছে একটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, বিকজ আপনি যদি কোয়েশ্চেন প্রপারলি অ্যানালাইজ না করেন, আপনি কোয়েশ্চেনটা নাই বুঝেন যে কি চাইছে, আপনি আপনার মতো করে, বিকজ আপনি এই ধরনের একটা টপিক নিয়ে আগে পড়াশোনা করছেন এবং এটা দিয়ে আপনি লিখে গেলেন, তাহলে কিন্তু পুরোই আপনার টাস্ক অ্যাচিভমেন্টে আপনি জিরো পাবেন না, লাইক অনেক কম পাবেন আর কি। হ্যাঁ, কারণ আপনাকে যে কোয়েশ্চেনটা আসলে করছে সেটা আপনি করতে পারেন নাই বা আনসার করতে পারেন নাই। সো আমি যদি দেখি, এখান থেকে শুরু হয়েছে আপনার কোয়েশ্চেনের অ্যানালাইসিসটা। প্রথম কথা, এখানে একটা সাজেশন দিস, ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 40 মিনিটস অন দিস টাস্ক। এখানে বলে দেয় না যে আপনাকে 40 মিনিটসই স্পেন্ড করতে হবে, বিকজ ওরা কিভাবে জানে আপনি কতক্ষণ টাইম স্পেন্ড করছেন। সো রাইট অ্যাবাউট দ্য ফলোইং টপিক, যে টপিক এখান থেকে শুরু হয়েছে, সাম পিপল থিঙ্ক টেকনোলজি মেক্স life more complicated, while others believe it simplifies life. Discuss both views and give your opinion. হ্যাঁ, তাইলে এখানে কি হয়েছে, এই ইনস্ট্রাকশনটা ইম্পর্টেন্ট, ডিসকাস বোথ ভিউস, দিস ইজ ওয়ান ইনস্ট্রাকশন, গিভ ইউর ওপিনিয়ন ইজ অ্যানাদার ইনস্ট্রাকশন, রাইট? এই দুইটা হচ্ছে যে টাস্ক অ্যাচিভমেন্টের কোর টাস্ক, এই দুইটা, রাইট? তারপর আরো কিছু টাস্ক আছে, গিভ রিজনস ফর ইউর অ্যান্সার, দ্যাট মিনস হচ্ছে আমাকে রিজনিং করতে হবে, include any relevant examples from your own knowledge or experience. That means হচ্ছে আপনাকে এক্সাম্পলও দিতে হবে। আপনি যদি জাস্ট এসে লিখে গেলেন, এক্সপ্লেনেশন লিখে গেলেন, বাট কোনো এক্সাম্পল দিলেন না, তাহলে আপনার টাস্ক অ্যাচিভমেন্ট যেটা হওয়ার কথা সেটা হয় নাই। স্টেটমেন্ট বেসিক্যালি একটা, some people think technology makes life more complicated while others believe it simplifies life. এটাকে যদি আমরা বাংলা করি, মানে লাইক ট্রান্সলেট করি, তাইলে হচ্ছে কিছু মানুষ, মানে কতিপয় ব্যক্তিবর্গ, এভাবে যদি বলি, কতিপয় ব্যক্তিবর্গ মনে করে যে প্রযুক্তি
আমাদের জীবনকে আরো বেশি একটু জটিল করে তোলে, আবার অনেকে মনে করে এটা আমাদের জীবনকে সহজ করে। এটা খুবই একটা সিম্পল একটা সেন্টেন্স মনে হচ্ছে, কিন্তু এটাকে আপনার ক্রিটিক্যালি অ্যানালাইজ কিভাবে করবেন? এটাকে ক্রিটিক্যালি অ্যানালাইজ করার জন্য আপনাকে বোথ ভিউকে আপনাকে ডিসকাস করতে হবে। দ্যাট মিনস হচ্ছে এখানে যদি আপনি একটা ভিউ ডিসকাস করেন যে লাইফটাকে শুধু কমপ্লিকেট করে যাচ্ছে, এক্সাম্পল দিলেন, আপনি দুইটা প্যারাগ্রাফে, দুইটা বডি প্যারাগ্রাফে দুইভাবে লিখলেন যে কিভাবে টেকনোলজি লাইফকে কমপ্লিকেট করে, আবার কিভাবে এই টেকনোলজি থেকে আপনি মানে আরো ইজি করতে পারেন। কোয়েশ্চেনের আনসার যদি এভাবে দেন তাহলে আপনার কিন্তু টাস্ক অ্যাচিভমেন্ট হয় নাই। যদি আপনি আনসার এভাবে দেন যে কিভাবে লাইফকে কমপ্লিকেট করে আর কিভাবে হচ্ছে লাইফকে আমরা এটা দিয়ে সিম্পল করতে পারি, কিন্তু আপনাকে কিন্তু কোয়েশ্চেন করতে পারি এই কোয়েশ্চেনটা আস্ক করে নাই, আপনাকে করছে যে আরো কিছু ব্যক্তি মনে করে যে এটা আসলে লাইফকে সিম্পল করে। তো কিভাবে সিম্পল করে এটা আপনার কোয়েশ্চেনের আনসার না, আপনার আনসার হচ্ছে যে এই লাইফটা হচ্ছে লাইক কিভাবে সিম্পল করতে পারি, এটা আনসার না। টেকনোলজি যে সিম্পল করে এটার পক্ষের মানুষগুলা যারা বিলিভ করে এদের এদের অ্যাঙ্গেল থেকে আপনাকে আবার ডিসকাস করতে হবে। দ্যাট মিনস হচ্ছে দুইটা প্যারাগ্রাফে আপনাকে দুইটা পয়েন্ট অফ ভিউ ডিসকাস করতে হবে। কিভাবে কঠিন করে কিভাবে সহজ করে এটা আনসার না, এটার আনসার হচ্ছে দুই টপিকেই। কিভাবে কঠিন হয় মানে মানুষ কেন বিলিভ করে যে এটা কঠিন, মানুষ কঠিন করতেছে, আর মানুষ কেন বিলিভ করে যে এটা সহজ করতেছে। দিস ইজ ইউর আনসার। এই আনসারটা যদি আপনি দুইটা ভিউতে ডিসকাস করেন তাহলে একটা টাস্ক অ্যাচিভমেন্ট হয়ে গেল। আপনি যদি আপনার অপিনিয়ন স্টেট করেন যে আসলে এটা কমপ্লিকেট করে ইদার অর এটা সিম্পলিফাই করে, হ্যাঁ, এটাও আপনার অপিনিয়ন হইতে পারে। যে কোন অপিনিয়ন আপনি দিচ্ছেন সেটা এটা স্টেট করতে হবে ক্লিয়ারলি, তাহলে দুইটা টাস্ক অ্যাচিভমেন্ট হয়ে গেল। 3 নাম্বার হচ্ছে এটা রিজন কি, এটা কেন কমপ্লিকেট করতেছে, এটা রিজন কি, হ্যাঁ, ওরা কেন মানুষ বিলিভ করতেছে যে এটা কমপ্লিকেট করতেছে। সো আপনি তখন রিজনিং দিবেন, কারণ মানুষ এখন লাইক যেটাই আমরা এটা নেক্সট স্টেজে দেখতেছি আইডিয়া জেনারেটিং স্টেজে, যে কিভাবে কমপ্লিকেট করে, এইভাবে কমপ্লিকেট করে। আবার এক্সাম্পল হচ্ছে ফর এক্সাম্পল এটা আমরা যদি জাস্ট এখন একটা ব্রেইন স্টর্মিং সেশনই বলতে পারেন, ছোট করে যদি বলি কমপ্লিকেট কিভাবে করে, হোয়াট ডু ইউ থিঙ্ক, যে টেকনোলজি আমাদের লাইফকে কমপ্লিকেট কিভাবে করে। লাইক লিখেও দিতে পারেন, আর কেউ চাইলে আমাকে মুখেও বলতে পারেন যে কিভাবে টেকনোলজি আমাদের এই লাইফকে কমপ্লিকেট করে। এক সেন্টেন্সে বললেই হবে আমাকে, বা জাস্ট একটা পয়েন্ট লিখে দিলে হবে। বাট স্টিল আমরা ধরেন একটু ফাস্টার করার জন্য তাইলে আমি কিছু পয়েন্টস বলে দিই। এই মুহূর্তে আমার কি মনে হচ্ছে যে কমপ্লিকেট কিভাবে করে, দিস ইজ আ কোয়েশ্চেন, রাইট? সো কমপ্লিকেট কিভাবে করে যদি বলি আমরা, লাইক টেকনোলজি হচ্ছে যে লাইফস্টাইল যেটা আছে আমাদের প্রিভিয়াস লাইফস্টাইল, বা ধরেন টেকনোলজিতে আমরা হচ্ছে যে টেকনোলজির কারণে আমরা এখন সোশ্যাল যে কানেকশনটা আছে এটাকে আমার একটু টাফ টু মেনটেন হয়ে গেছে, বিকজ উই আর টু মাচ ইনটু এন্টারটেইনমেন্ট। সোশ্যাল মিডিয়ার নামে আমরা অনেক এন্টারটেইনমেন্টের দিকে ঝুঁকে পড়তেছি, যেটার কারণে আমাদের টাইমটা হচ্ছে যে অনেক বেশি সোশ্যাল মিডিয়া অথবা ধরেন লাইক বিভিন্ন ধরনের ব্লগিং টগিং এগুলো দেখা, এই ধরনের এন্টারটেইনমেন্টে আমরা বেশি ইনভলভ হয়ে গেছি, যে কারণে আমাদের যে টাইমটা ছিল সেই টাইমটা আমাদের লেস হয়ে গেছে। এবং এই কম কম টাইম থাকার কারণে আমরা যে ফিজিক্যালি যে আমাদের লাইক কমিউনিকেশন মেনটেন করার কথা সেটা আমরা করতেছি না। তো এটা একটু কমপ্লিকেটেড হয়ে গেছে টু মেনটেন আওয়ার সোশ্যাল লাইফ, কারণ আমাদের এখন আমরা অতিরিক্ত টাইম আমরা এখন সোশ্যাল মিডিয়া অ্যান্ড আদার এন্টারটেইনমেন্টে ব্যয় করতেছি। এটা টেকনোলজির এটা আমি জাস্ট একটা ব্রেইনস্টর্ম করে এই মুহূর্তে বললাম, আমরা একটু স্ট্রাকচার্ড ওয়েতে করতে পারবো। তো এই কারণে আমাদের এখন সোসাইটি অথবা ধরেন সোশ্যাল কমিউনিকেশনটা মেনটেন করা টাফ হয়ে গেছে, কমপ্লিকেটেড হয়ে গেছে। সো এইভাবে করে আমরা চিন্তা করলে এই একটা আনসার আমার হইলো। এবার এটাকে আমি এক্সপান্ড কি করে করবো, এক্সপান্ড এক্সপ্লেনেশন করলাম যে এই যে প্রথম যে টপিক সেন্টেন্সে লিখলাম যে the social effects of technology through social media and other entertainment platforms, we are having less and less time or lesser time to maintain our social life. এটা হচ্ছে ইয়াতে লিখে দিলাম টপিক সেন্টেন্স হিসেবে। প্রথম যে স্ট্রাকচারে আবার চাই, যদি আমরা ওই স্ট্রাকচারে আমরা মেইন আইডিয়া হিসেবে লিখে দিলাম, এই প্যারাগ্রাফের মেইন আইডিয়া এটা হবে। এটা আমরা জাস্ট আমি উইদাউট মাচ ব্রেইনস্টর্মিং চিন্তা করলাম, হ্যাঁ। এক্সপ্লেনেশন কিভাবে করলাম, এবার এক্সপ্লেনেশনটা করলাম যে আমার যে nowadays people actually spend much more time on social media like Instagram and Facebook,
এটা একটা এক্সাম্পল, মানে এক্সপ্লেনেশন করলাম। এক্সপ্লেনেশনে আমি লিখলাম ফেসবুকে বিভিন্ন ধরনের রিলস অ্যান্ড অন্যান্য যে টেকনোলজিস গুলো আছে এগুলো আসার কারণে এখন আমাদের লাইফ অনেক কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, আমরা অনেক বেশি টাইম এখানে দিয়ে ফেলতেছি। এই সেই ক্ষেত্রে আমাদের আগে যে টাইমটা অনেক বেশি থাকতো আমাদের বাচ্চাদেরকে দেওয়ার জন্য বা এলডারলিকে দেওয়ার জন্য, সেটা পাচ্ছি না আমরা। এবার দিলেন ফর এক্সাম্পল ইন এ স্টাডি, এবার আপনি লিখতে পারেন স্টাডির কথা বলতে পারেন। ফর এক্সাম্পল ইন এ স্টাডি শোজ দ্যাট যে আমাদের 30% of the young generation or 90% of the young generation are involved in their screen time is higher. Like আমি এটা লিখতে গেলে একটু গোছায় লিখতে পারবো, মুখে বলতেছি the screen time is higher than usual, like 7 or 8 hours. So instead of spending time with their friends, ওরা হচ্ছে যে এই স্ক্রিনে করতেছে। সো দেয়ার মেন্টাল যে সোশ্যাল যে ডেভেলপমেন্ট, আমরা কিন্তু সোসাইটি নিয়ে কথা বলতেছি এখন, সোশ্যাল কমিউনিকেশন নিয়ে কথা বলতেছি। সো সোশ্যাল ডেভেলপমেন্ট বা সোশ্যাল কমিউনিকেশনটা ওরা মেনটেন করতে পারতেছে না। এক্সাম্পল দিয়ে দিলাম। তাহলে আমরা কি করলাম, মেইন আইডিয়া দিলাম কিভাবে এই আইডিয়াটা, মানে এই যে টপিক সেন্টেন্স যেটা লিখলাম যে সোশ্যাল মিডিয়া অথবা টেকনোলজি সোশ্যাল লাইফকে হ্যাম্পার করতেছে, এটা মেইন আইডিয়া। এক্সাম্পল লিখলাম কিভাবে করতেছে, বিকজ more people are involved in those kind of platforms, spending much more time on those kind of platforms. একটা এক্সাম্পল দিলাম, a recent study shows that in a research a group of researchers found that, অনেক কথা হইতে পারে, ফর এক্সাম্পল দিতে পারেন এখানে। এই ক্ষেত্রে আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা আপনি লিখতে পারেন। ফর এক্সাম্পল, I used to spend much more time with my parents before the introduction of social media back in 2005. I to structured, I to specifically বললে ভালো হয়, like year কোনটা ইসি example দিতে পারেন। Nowadays I can find the time because it's more the communication, maintaining the communication is more complex due to the nature of the social media or the attracting nature of social media or addicting nature of social media। কিছু একটা লিখে আপনি এক্সাম্পল দিয়ে দিতে পারেন, এটা পার্সোনাল অপিনিয়ন থেকে বলতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। বাট দুইটা প্যারাগ্রাফে আপনার পার্সোনাল অপিনিয়ন দিয়ে না, একটাতে অ্যাটলিস্ট রিসার্চের কথা লিখেন, আর বোথ অফ দ্য ক্ষেত্রে রিসার্চের কথা লিখেন, অথবা ইন এ রিসেন্ট স্টাডি লিখতে পারেন, অথবা স্ট্যাটিস্টিক্স শোজ দ্যাট। সো মেনি ওয়েতে আপনি আপনার এক্সাম্পল গুলো দিতে পারেন। ফর এক্সাম্পল, আপনি যখন এক্সাম্পল দিবেন শুরু করবেন ফর এক্সাম্পল দিয়ে, টু ইলাস্ট্রেট দিয়ে করতে পারেন, such as দিয়ে করতে পারেন, মানে যেভাবে আপনার ওইটা কনটেক্সটটা যেভাবে যায় সেভাবে লিখতে পারেন। সো এটা লিখলাম। সো আমাদের তাইলে যদি আমরা ওটাও করি তাহলে আমার কয়টা টাস্ক অ্যাচিভ হইলো, একটা মেইন আইডিয়া লেখা হইলো, এক্সপ্লেনেশন লেখা হইলো, এক্সাম্পল লেখা হইলো, যে একটা কোয়েশ্চেন করা হয়েছে এখানে কি মোর কমপ্লিকেটেড, টেকনোলজি মেক্স লাইফ মোর কমপ্লিকেটেড, এটা আমি ডিসকাস করে ফেলছি। সো আমার একটা ডিসকাস বোথ ভিউস এর মধ্যে একটা টাস্ক হয়ে গেছে। যখন আমি সিম্পলিফাই কিভাবে করব এটাও আমি যখন ডিসকাস করব তখন দুইটা টাস্ক অ্যাচিভ হয়ে গেছে। অপিনিয়ন দিচ্ছি কিনা এটা আমার ইন্ট্রোডাকশনে লিখে দিচ্ছি, আমার অপিনিয়ন দিচ্ছি কি, আমার অপিনিয়ন কি, আই এগ্রি উইথ দ্যাট, অথবা ইন মাই অপিনিয়ন। এখানে এগ্রি ডিসএগ্রি কোনো কোয়েশ্চেন না, এখানে ইন মাই অপিনিয়ন হবে। সো ইন মাই অপিনিয়ন ইটস অ্যাকচুয়ালি মেক লাইফ ইজি, বাট হোয়াট এভার মেক্স লাইফ ইজি, but it does have some like drawbacks or something like that, আমাদের মানে কিছু লিমিটেশনস আছে। এটা যখন বলবো আমার তিনটা টাস্ক হয়ে গেল, ডিসকাস বোথ ভিউ হয়ে গেল, গিভ ইউর অপিনিয়ন হয়ে গেল, এবার গিভ রিজনস ফর ইউর অ্যান্সার। এই রিজনসটা কিন্তু আমরা ডিসকাস বোথ ভিউ করার সময় এই এক্সপ্লেনেশনের কিন্তু রিজনসটা দিয়ে দিছি, রাইট? সো আমাদের চারটা টাস্ক হয়ে গেল। আর যখন রেলেভেন্ট এক্সাম্পল চাইছে আমরা কিন্তু আবার দেখাচ্ছি যে এই এক্সাম্পলও প্রত্যেকটা আইডিয়ার এগেনস্টে আমরা দিয়ে দিছি, তাহলে আমাদের এই 5টা টাস্ক হয়ে গেল। আপনি আগে ডিসাইড করবেন আপনার টাস্ক কয়টা, টাস্ক কি টাস্ক দিছে, এবং প্রত্যেকটা টাস্ক আপনি অ্যাচিভ করছেন কিনা। এভাবেই আপনার টাস্ক অ্যাচিভমেন্ট আপনি করছেন কিনা আপনি বুঝতে পারবেন। এটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্টের ক্ষেত্রে, রাইট? আমরা তো হাউ উইল নো উই হ্যাভ কভারড দ্য টপিকস। এই টাস্ক অ্যাচিভমেন্টের পার্ট আমরা চলে গেল। আপনার কোহেরেন্স এন্ড কোহেসিভনেস, মানে আপনি সেন্টেন্স স্ট্রাকচারে ইন্ট্রো, বডি প্যারাগ্রাফ, কনক্লুশন আছে কিনা। কনক্লুশন না লিখে কোনো প্যারাগ্রাফ শেষ করবেন না, অবশ্যই টাইম না থাকলেও আপনি এক লাইনে হইলেও কনক্লুশন লিখে নেবেন। কনক্লুশন ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট পার্ট, বিকজ আপনি ইতিমধ্যে আপনার কাজ শেষ করে ফেলছেন। কনক্লুশন লেখার জন্য আপনার এখন খুব বেশি টাইম লাগার কথা না, কিন্তু লিখে ফেলবেন অবশ্যই, কারণ ওটা না লিখলে আপনাকে তখন ওই আরেকটা কোহেরেন্স এন্ড কোহেসিভনেস যে স্ট্রাকচারে আছে ওটাতে আপনি অনেক কম মার্কস পাবেন। সো এইভাবে করে আপনার টাস্ক অ্যাচিভমেন্টটা বা কোন জিনিস কভার করছেন এটা বুঝতে পারবেন। আই হোপ দ্যাট অ্যান্সারস ইউর কোয়েশ্চেন, মারিয়াম। আচ্ছা, এবার আমরা আমাদের নেক্সট টপিকে আসি, সেটা হইতেছে কিভাবে আমরা কোয়েশ্চেনটাকে অ্যানালাইজ করব। সো একটা কোয়েশ্চেনকে অ্যানালাইজ করার জন্য উই হ্যাভ 4 ওয়েজ টু ডু দ্যাট, রাইট? আমরা 4 ভাবে আমরা একটা কোয়েশ্চেনকে অ্যানালাইজ করব।
যে কোনো কোয়েশ্চেন, আমি কোয়েশ্চেনটা কিছুক্ষণ পরে আনতেছি এবং প্রত্যেকটা স্টেপটাকে আমি সেপারেটলি ডিসকাস করব। সো ফার্স্ট অফ অল কোয়েশ্চেনটা, ওভারঅল কোয়েশ্চেনের টপিকটা কি? হ্যাঁ, হোয়াট ইজ দ্য সাবজেক্ট অফ দ্য কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনের টপিকটা কি? এখানে আমরা যদি একটা স্টেটমেন্টই যদি দেখি, দিস ইজ দ্য স্টেটমেন্ট, লাইক একটা সেন্টেন্সের খুবই সিম্পল, রাইট? সাম পিপল থিঙ্ক টেকনোলজি মেক্স লাইফ মোর কমপ্লিকেটেড while others believe it simplifies life. এখানে আসলে আমাদের মেইন টপিকটা কি এটা আইডেন্টিফাই করা হচ্ছে যে আমাদের একটা টাস্ক, যা তাইলে আমার অ্যান্সারটা আমি বেসড অন দিস টপিকেই লিখবো, অন্য কোনো টপিকে আমি লিখবো না। তাইলে আপনার ফোকাসটা থাকবে বা আপনার যে টাস্ক অ্যাচিভমেন্ট, সরি, এই কোহিরেন্স অ্যান্ড কোহিসিভনেস যেটা থাকবে, কোহিসিভ হবে আপনার লেখাটা অনেক বেশি। ওই যে বললাম আপনাকে, লজিক্যাল প্রোগ্রেশন থাকবে। আপনি যদি আপনার টপিকটা আইডেন্টিফাই করে ফেলতে পারেন যে আমি এই টপিকের মধ্যে আমাকে লিখতে হবে। কিভাবে আমি টপিক আইডেন্টিফাই করবো? এই যে সাম পিপল থিঙ্ক টেকনোলজি makes life more complicated, while others believe that, while other believes that it makes life simple or simplifies life, right? এখানে তো আপনি সাবজেক্টটা কি, এখানে আমার এই স্টেটমেন্টের মধ্যে আমার চিন্তা করতে হবে সাবজেক্টটা কি। এখানে সাবজেক্ট কি সাম পিপল না টেকনোলজি? আই হোপ আপনারা জানেন যে ইন এ সেন্টেন্স দেয়ার আর 3 এলিমেন্টস বেসিক্যালি। SVO, জাস্ট বলে রাখি, গ্রামারের লেসন না যদিও এটা। SVO, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, এই তিনটা পার্ট থাকে একটা সেন্টেন্সে। সো এইখানে এই সেন্টেন্সটার মধ্যে which word is the subject? সাধারণত সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট হচ্ছে যে ভার্বের আগে যে ওয়ার্ডটা থাকবে সেটাই হচ্ছে সাবজেক্ট, রাইট? এটা তো বোঝাই যায়। তো এখানে ভার্ব কোনটা? ক্যান এনিওয়ান আইডেন্টিফাই ভার্ব কোনটা এই সেন্টেন্সে? এখানে ভার্ব হচ্ছে মেক্স, রাইট? এই মেক্সটা হচ্ছে রাইট। সো মেক্স এর সাবজেক্ট হচ্ছে টেকনোলজি। সো টেকনোলজিটাই হইতেছে আমার টপিক। হ্যাঁ, বাট টেকনোলজি আমার টপিক হইলো, মানে আমার এখানে দুইটা টপিক আছে, দুইটা আইডিয়া আছে যেটা নিয়ে আমরা ডিসকাস করবো। একটা হচ্ছে টেকনোলজি হচ্ছে যে মানে ইটস এ টপিক, বাট হাউ টেকনোলজি simplifies or complicates our life, right? This is the question. Technology is one subject, then how technology simplifies or complicates our life. তাইলে এখানে দুইটা জিনিস পাওয়া গেল, টেকনোলজি এবং টেকনোলজির ইম্প্যাক্ট অন লাইফ। এই দুইটাই হচ্ছে আমার টপিক, বেসিক্যালি এটাই হচ্ছে আমার টপিক, যে টেকনোলজি এবং টেকনোলজির ইম্প্যাক্ট অন লাইফ। এটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে আমাদের পুরো এসেটা একটা ফোকাসড ওয়েতে আমরা লিখতে পারবো। তো ওই যে ফোকাসটা বলতে যাচ্ছিলাম, যেটা এই সেকেন্ড স্টেজটা হচ্ছে আমরা যে হোয়াট ইজ আওয়ার ফোকাস, ফোকাসটা কি, এখানে আমরা কি লিখবো, আসলে আমরা এসেতে আমরা কি লিখতে যাচ্ছি। কোয়েশ্চেনটা আমরা অ্যানালাইজ করতেছি এই কারণে যে আমরা যেতে এসে লেখার সময় আমাদের কোহিসিভ থাকে, একটা স্ট্র্যাটেজি নিয়ে একটা স্পেসিফিক কারণে আমরা এসেটা লিখতেছি। আমরা জাস্ট বিকজ আমাদের কোয়েশ্চেন কমন পড়ছে টেকনোলজি অ্যান্ড লাইফ নিয়ে লেখা শুরু করে দিছি, এরকম না। এটার স্পেসিফিক অ্যাড্রেস কি করতে চাচ্ছি আমরা, দ্যাটস দ্য ফোকাস, যে আমরা কিভাবে অ্যাড্রেস করতে যাচ্ছি। আমি ইচ পার্ট আমি লিখবো, মানে কিছুক্ষণ পরে আমরা দেখাবো কিভাবে করতেছি উইথ এক্সাম্পল। ইনস্ট্রাকশনস, এই কিছুক্ষণ আগে বারবার এই জিনিসটা আমি বলার কারণটাই এই কারণে যে ইনস্ট্রাকশনটা না বুঝে আপনি যদি লেখা শুরু করেন তাহলে it's gonna complicate your life, like you're not gonna get higher score, right? So এখানে ইনস্ট্রাকশনস বলতে এই 250 ওয়ার্ডস এগুলো তো আসেই, বাট আরেকটা জিনিস হচ্ছে যে টাস্ক টাইপটা ইম্পর্টেন্ট। আপনি কোন ধরনের টাস্ক আপনাকে লিখতে বলছে, টাস্কের লাইক লেসন গুলা কি, মানে এগ্রি ডিসএগ্রি আছে, এটা কি আপনাকে লাইক প্রবলেম এন্ড সলিউশন দেখাচ্ছে, এটা কি আপনাকে অপিনিয়ন দিতে বলছে, অপিনিয়ন আছে, এগ্রি ডিসএগ্রি, অথবা ধরেন আপনাকে বলতেছে কজ এন্ড ইফেক্ট, কোন ধরনের এসে। এই এসে টাইপগুলো আপনি আইএলটিএস এর যে ভিডিওটা আছে যেটা আমরা আজকে দিব, ওটা লাইক প্রিভিয়াস ওয়েবিনারের ওখানে আপনি দেখতে পারেন, আর আমি কিছুক্ষণ পর আপনাকে ব্রিফলিও বলবো এটা নিয়ে। আমি জাস্ট একটা জিনিস মিস আউট করছি, এটা আমি আবার বলে আসি। টাস্ক অ্যাচিভমেন্টে আরেকটা টাস্কও আছে, 5টা টাস্কের কথা বলছি না, 5টা টাস্কের পরে এটা তো ভুলে গেছি, যে রাইট অ্যাটলিস্ট 250 ওয়ার্ডস। হ্যাঁ, এটা বলছিলাম কিনা আমার মনে নেই, বাট যদি না বলে থাকি আমি আবার রিপিট করি, রাইট অ্যাটলিস্ট 250 ওয়ার্ডসও একটা টাস্ক অ্যাচিভমেন্টের মধ্যে পড়বে আপনার। আপনি 250 ওয়ার্ডস রাইট করছেন কিনা এটাও কিন্তু আপনি টাস্ক অ্যাচিভমেন্টের মধ্যে পড়বে। যাই হোক, আমি আবার গেট ব্যাক করি। সো ইনস্ট্রাকশন ইজ ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য টাস্ক টাইপ, আপনার কোন টাস্ক, লাইক আপনার এসেটা কোন ধরনের এসে, এটা
অ্যানালাইজ করতে হবে কিওয়ার্ডস গুলো কি, একটা অ্যাসেট একটা স্টেটমেন্টের কিওয়ার্ডস গুলো কি, যেগুলো নিয়ে আপনি আসলে যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনাকে আসলে অ্যাসেটে কি করতে হবে। এই অ্যানালাইসিস পাওয়ারটা বা এই অ্যানালাইসিস স্কিলটা আপনি যত বেশি ডেভেলপ করবেন, আপনি তত কুইকলি কোয়েশ্চেনটাকে অ্যানালাইজ করে আনসার করা শুরু করতে পারবেন। সো নেক্সট যদি আমরা দেখি স্টেপ 1টা যদি দেখি যে আইডেন্টিফাই দ্য টপিক, আমরা যদি এখানে দেখি যে এই কিভাবে আইডেন্টিফাই করতেছি আমরা টপিকটা, রাইট? যে কিছুক্ষণ আগে আমরা আমরা বলে ফেলছি এটার ব্যাপারে যে সাবজেক্টটা কি, এই টেকনোলজিটাই হচ্ছে সাবজেক্ট আমার এখানে, আর এটার ইম্প্যাক্ট কিসের উপর পড়তেছে, লাইফের উপর পড়তেছে। এইটা দিস ইজ দ্য কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য সাবজেক্ট অফ দ্য কোয়েশ্চেন, টেকনোলজি অ্যান্ড হাউ টেকনোলজি অ্যাকচুয়ালি ইম্প্যাক্টস আওয়ার লাইফ। এটাই হচ্ছে আমার সাবজেক্ট, এটা হচ্ছে আমার টপিক। টপিক হচ্ছে হাউ টেকনোলজি ইম্প্যাক্টস আওয়ার লাইফ। এটা হচ্ছে আইডেন্টিফাই দ্য টপিক। ফোকাসটা হচ্ছে কি, ফোকাসটা হচ্ছে এই ওই যে টেকনোলজি কিভাবে টেকনোলজিকে আমাদের লাইফ সিম্পলিফাই করে এবং নাকি কমপ্লিকেট করে, এইটাই হচ্ছে আপনার ফোকাস। স্পেসিফিক আসপেক্ট, কোন কোন আসপেক্টে আপনাকে কোয়েশ্চেনের আনসার করতে হবে। লাইক মেনি পিপল বিলিভ টেকনোলজি কমপ্লিকেট করে, আবার মেনি পিপল বিলিভ টেকনোলজি সিম্পলিফাই করে। এই যে কোয়েশ্চেনটা ধরতে পারছেন, এই দুইটা ভিউ যে ডিসকাস করতে হবে, এটাই হচ্ছে ফাইন্ড দ্য ফোকাস। এই ফোকাসটা আগে আইডেন্টিফাই করে ফেলছেন। রিকগনাইজ দ্য ইনস্ট্রাকশন, যেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য টাস্ক টাইপ। কিছুক্ষণ আগে যেটা বললাম যে এটা কি আপনার অ্যাগ্রি ডিসএগ্রি অপিনিয়ন আছে, নাকি এটা আপনার ডিসকাশন আছে, নাকি হচ্ছে যে লাইক কজ এন্ড ইফেক্ট, অথবা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, নাকি ডিরেক্ট কোয়েশ্চেন আছে। এই 5 ধরনের এসে টাইপ থাকে। ওইটা আমি লাইক ওয়েবিনারে ডিটেইল ডিসকাস করছি, বাট এই মুহূর্তে আমাদের এই এসেটা কি চাচ্ছে আমাদের থেকে, এটা আমরা ইনস্ট্রাকশন পড়লে বুঝতে পারবো। ডিসকাস বোথ ভিউজ, গিভ ইউর অপিনিয়ন। সো এখানে আমার এই ডিসকাশন আছে, এটা একটা, যেহেতু ডিসকাশন আছে আমাকে ডিসকাস করতে হবে এবং ফাইনালি আমাকে আমার অপিনিয়ন দিতে হবে। সো আমি আমার ইনস্ট্রাকশনটাও রিকগনাইজ করে ফেলছি। সো এই 3টা পার্ট পারলে আমার 4th পার্টটা খুবই বেশি টাফ কিছু না। এখানে হচ্ছে যে 4th পার্ট হচ্ছে লুক ফর দ্য কিওয়ার্ডস। এখানে কিওয়ার্ডস গুলো কি, আর দেয়ার এনি লিমিটস অর ইম্পর্টেন্ট টার্মস টু ফোকাস অন, কোনো লিমিট আছে কিনা। কয়েকটা লিমিট আমরা দেখতে পারতেছি, সেটা হচ্ছে যে ডিসকাস বোথ ভিউজ, গিভ ইউর অপিনিয়ন। এটা একটা লিমিট, লাইক আপনাকে বোথ ভিউ লিমিট, লাইক এটা একটা ইম্পর্টেন্ট টার্ম। ডিসকাস বোথ ভিউ কি নিয়ে ডিসকাস করতে বলছে, টেকনোলজি লাইফকে কমপ্লিকেট করে কিনা, টেকনোলজি লাইফকে সিম্পলিফাই করে কিনা। দিজ আর দ্য ইম্পর্টেন্ট টার্মস। টার্মস হচ্ছে এখানে টেকনোলজি, কমপ্লিকেট, সিম্পলিফাই, অথবা সিম্পলিফিকেশন, কমপ্লিকেশন, টেকনোলজি। এই টার্মসগুলো রিলেটেড বাক্য অথবা এই টার্মসগুলো রিলেটেড আইডিয়া আপনাকে জেনারেট করতে হবে, যেহেতু এই কয়েকটা টার্মসই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট লিমিট কেন বলছি, বোথ ভিউ আপনাকে ডিসকাস করতে হবে। আপনি যদি একটা ভিউ ডিসকাস করেন তাহলে হবে না। সো আপনাকে ওই জিনিসটাও অ্যানালাইজ করতে হবে যে আসলে কিওয়ার্ডটা কি। বোথ ভিউজ ইম্পর্টেন্ট, অপিনিয়নটাও ইম্পর্টেন্ট, আর ফাইনালি আরো কিছু টাস্ক আছে যে যদি আপনি বলেন রিজনসটা ইম্পর্টেন্ট, এখানে গিভ রিজনস ফর ইউর অ্যান্সার, তাহলে রিজনসটাও আমাকে দিতে হবে। এটাও একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট। আপনি ওটা মার্ক করে রাখতে পারেন হাতে যদি লিখেন, আর যদি আপনি কম্পিউটারের বেসড হয় তাহলেও আই গেস কম্পিউটার বেসডেও তো ড্রাফট দেওয়া থাকে, আপনি ওই কাগজেও লিখতে পারেন, আপনি কম্পিউটারের উপর লিখে রাখতে পারেন। আচ্ছা এগুলো হচ্ছে আমার কিওয়ার্ড যেগুলো আমাকে ফোকাস করতে হবে। এক্সাম্পল আর একটা কিওয়ার্ড। ফাইনালি যে আমরা ইম্পর্টেন্স অফ রাইটিং, প্ল্যানিং, এই জিনিসটা আমরা একটু ফোকাস করি এখানে। হ্যাঁ, এরপরে আমরা স্কেলেটন রাইটিং, কিভাবে আমরা স্কেলেটন থেকে আমরা আস্তে আস্তে ডেভেলপ করতে পারি ওটার ব্যাপারে একটু করে আমরা আইডিয়া দিতে পারি। আচ্ছা, ফাইনালি আমরা গ্রুপ ওয়ার্ক করে আমরা ছেড়ে দিব। ঠিক আছে, তো আর বেশি সময় নাই, তো আমরা এটাকে একটু করি যে ইম্পর্টেন্স অফ প্ল্যানিং। প্ল্যানিং এর ক্ষেত্রে ওই যে বললাম 10 মিনিট সময় আপনি যদি স্পেন্ড করেন, এটা আপনার আসলে লস হচ্ছে না, এটাতে আপনি আসলে বেনিফিটেড হচ্ছেন। ইন এ সেন্স আপনি এটা দিয়ে বেনিফিটেড হচ্ছেন, কারণ হচ্ছে আপনাকে এখানে ওই যে অফ টপিক যে অ্যান্সার গুলো আছে এগুলো আপনার হচ্ছে যে টপিকে যাচ্ছেন না। আপনি যে কিওয়ার্ডস গুলো আইডেন্টিফাই করে ফেলছেন, আপনি টপিকটা আইডেন্টিফাই করে ফেলছেন, আপনি ইনস্ট্রাকশন গুলো বুঝে ফেলছেন, তো আপনাকে এখানে অফ টপিকে যাইতে হচ্ছে না। আপনি অ্যানালাইসিস করার সময় আপনি এগুলো আনসার করে ফেলতেছেন এবং আপনার টাইমটা সেভ হচ্ছে। কারণ হচ্ছে যে ইউ নো দ্যাট যে আপনি যখন আপনার হাতে সবগুলো আইডিয়া গুলো লেখা থাকে, তখন আপনি লেখার সময় ইউ ডোন্ট হ্যাভ টু জেনারেট আইডিয়া, ইউ আর জাস্ট রাইটিং অর টাইপিং। হ্যাঁ, you don't have to generate idea, you're just writing, thinking about the example, maybe example আগে থেকে সেট করা আছে, প্ল্যানিং স্টেজে এক্সাম্পল সেট করে ফেলবেন, জাস্ট দেখতেছেন স্কেলেটন রাইটিং, অথবা আমরা কিছুক্ষণ পরে যাবো স্কেলেটন রাইটিং দেখতেছেন, আপনার রাইটিংটা দেখে আপনি ওটার উপর এক্সপ্যান্ড করতেছেন, অথবা
পাশে রেখে মানে ওই আইডিয়াস গুলো পাশে রেখে ওই আইডিয়াস দেখে দেখে জেনারেট করতেছেন। লেখার সময় আপনার আর কোনো আইডিয়া জেনারেশনের জন্য ব্রেইনস্টর্মিং করার জন্য সময় স্পেন্ড করতে হচ্ছে না, সো আপনার সময় বাঁচতেছে। লিডস টু ক্লিয়ার ওয়েল স্ট্রাকচার্ড এসে, ওই যেটা বললাম আমরা কিছুক্ষণ আগে, ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 তে কি লিখবো, কনক্লুশনে কি লিখবো, সবগুলো একটা কোহিসিভনেস থাকবে আপনার মধ্যে। কোহিসিভনেস মানে হচ্ছে সবগুলোর সাথে একটা সম্পৃক্ততা থাকবে। আউট অফ নোওয়্যার আপনি একটা সেন্টেন্স বা আইডিয়া লিখবেন না। ওই যে লজিক্যাল প্রোগ্রেশন অফ আইডিয়া যেটা বললাম আপনাকে, যে থিসিস স্টেটমেন্টে আমরা যা লিখবো সেটা রিফ্লেক্ট করবে আপনার মেইন বডি প্যারাগ্রাফ গুলোতে। রিডিউসেস দ্য রিস্ক অফ রানিং আউট অফ আইডিয়া মিড এসে। হঠাৎ করে এসে লিখতেছেন, এসে লিখতে গিয়ে আপনার আইডিয়া আর নাই, আপনার বিকজ আপনি একটা বডি প্যারাগ্রাফ দিয়ে লিখে ফেলতেছেন লেখা, কিন্তু তারপরে সেকেন্ড প্যারাগ্রাফে লেখার সময় আপনি দেখলেন যে আমার তো আর আইডিয়া পাচ্ছি না। আপনি যদি প্ল্যানিং স্টেজে একটু 10 মিনিট সময় নিয়ে আইডিয়াগুলো লিখে রাখতেন, তাহলে আপনার রাইটিং এর সময় আপনার ধুপধাপ করে লেখা শুরু করে ফেলতে পারতেন। জাস্ট একটু বলে রাখি, ইন কেস আপনার মনে হচ্ছে লিখতে লিখতে আইডিয়া জেনারেট করলেন, লেখা শুরু করলেন, লিখতে লিখতে আপনার হঠাৎ করে মনে হইলো যে না, আপনি লাইনের বাইরে চলে যাচ্ছেন, ঠিক আছে, গো ব্যাক টু ইয়োর আইডিয়া अगेन। আপনার মানে আইডিয়াস যা জেনারেট করছেন ওটা আপনার অ্যাগেন কোয়েশ্চেন করেন, এই আইডিয়াস গুলো দিয়ে কি আপনি আপনার যে স্টেটমেন্ট চাইছে সেই স্টেটমেন্টের আনসার করতেছেন কিনা। এই কোয়েশ্চেনটা আপনি করবেনই যখন আপনি লিখতেছেন, মানে আপনি যখন আপনি আইডিয়া জেনারেট করতেছেন। তাও সাপোজ ধরলাম যে আপনার লেখার সময় মনে পড়লো যে না, আমার মনে হয় এটা হচ্ছে না, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি ওই নতুন আইডিয়া ইন্ট্রোডিউস করতে পারেন, কোনো সমস্যা নেই। নতুন আইডিয়া ইন্ট্রোডিউস করেন, ওটা দিয়ে হইলো আগেরটা সহ এটার সাপোর্টিং এ আপনি ডিসক্রাইব করতেছেন আপনার ইয়াটাকে, ঠিক স্টেটমেন্টটাকে ডিসক্রাইব করতেছেন। বাট আমি বলবো, সাজেশন দিব যে থিসিস স্টেটমেন্টটাকেও তাহলে চেঞ্জ করে নেবেন। থিসিস স্টেটমেন্টে আপনি লিখেন নাই আইডিয়াটার ব্যাপারে, বডি প্যারাগ্রাফে লিখছেন, তো সেই ক্ষেত্রে তখন দেখা যাবে যে আপনার ওই স্কোরটা ভালো আসবে না। কিছু প্রবলেমসও থাকে যদি আপনি প্ল্যানিং ছাড়াই লেখা শুরু করে ফেলেন, সেক্ষেত্রে আপনি আইডিয়া হঠাৎ করে লিখতে লিখতে আইডিয়া নাও আসতে পারে। আর অথবা আপনি ওই যে টপিক দুইটা ধরলেন, যে টপিক তো পাইলাম, টপিক হচ্ছে যে একটা টেকনোলজির উপর লিখতে বলছে, একটা লাইফের উপর লিখতে বলছে, এটা পরে খুবই জেনারেল একটা লেখা হয়ে যাবে। ইনস্টিড আপনি হচ্ছে যে আসলে এই ফোকাস যদি করেন যে টপিক হচ্ছে যে টেকনোলজি এবং টপিক হচ্ছে যে লাইফ, ঠিক আছে, বাট টেকনোলজি আর লাইফের রিলেশনটা কি? ইট সিম্পলিফাইজ মাই লাইফ, ইট কমপ্লিকেটস মাই লাইফ। ফোকাস, যখন ফোকাস করতেছেন তাহলে আপনি ওই ফোকাসের যখন রাইটিংটা লিখতে পারতেছেন। আর যদি ফোকাস না করেন বা ওই অ্যানালাইসিস যে স্টেপস গুলো না পার করেন, তাহলে কি আপনার আইডিয়াটা টু জেনারেল হয়ে যাবে। টেকনোলজি মেক্স আওয়ার লাইফ ইজি, অনেক মানে বেসিক বেসিক কথাবার্তা লিখবেন, ওটাতে আপনার যে অ্যান্সারটা চাচ্ছে, আসলে ক্রিটিক্যাল যে অ্যান্সারটা চাচ্ছে আমাদের এক্সামিনার অথবা রিডার, এটা আসলে মানে ওটা ওনাকে স্যাটিসফাই করবে না। আর ওই যে এসে স্ট্রাকচারটাও দেখা গেল যে আপনার ভালো হয় না, কারণ আপনি প্ল্যানিং স্টেজে গিয়ে কয়টা প্যারাগ্রাফ লিখবেন এটাই জানেন না, বা দুইটা প্যারাগ্রাফ লিখলেও প্যারাগ্রাফের ভিতরে কিভাবে এক্সাম্পল সেট করবেন, কিভাবে আপনি এক্সপ্লেনেশন করবেন, এগুলো আপনি লিখেন না। আপনি হঠাৎ করে আপনার একটা এক্সপ্লেনেশন মনে পড়লো, ওটা লিখে দিলেন আউট অফ নোওয়্যার, তখন আপনার ওই যে স্ট্রাকচারটা থাকবে না, যে স্ট্রাকচারটা আপনি চাচ্ছেন। অথবা ধরেন ওই আপনার এক্সপ্লেনেশনের সাথে আপনার থিসিস স্টেটমেন্টের বা ইন্ট্রোডাকশন সেকশনের কোনো মিল নাই, আবার ইন্ট্রোডাকশনের সাথে কনক্লুশনের কোনো মিল নাই, কারণ আপনি আগের থেকে প্ল্যান করেন। সো আমি এই জন্যই বলি যে সবসময় ইউ গো উইথ দ্য স্কেলেটন রাইটিং প্রসেস। স্কেলেটন রাইটিং বলতে বোঝাই বিফোর রাইটিং ইউ ডু ইয়োর ওন রাইটিং। আমরা এতক্ষণ ধরে যে কোয়েশ্চেন অ্যানালাইসিস করলাম, সেটা তো জাস্ট কোয়েশ্চেনটাকে অ্যানালাইসিস করছি, কোয়েশ্চেনটাকে কিভাবে আমরা বুঝবো সেটা অ্যানালাইসিস করছি। এখন যখন আমরা প্ল্যানিং স্টেজে আসতেছি, তখন আমরা এই স্ট্রাকচারটা দিয়ে আসলে প্ল্যানিং স্টেজটা আমরা শেষ করব। সেটা কি, আমরা ইন্ট্রোতে কি লিখবো, ফার্স্ট প্যারাগ্রাফটাই তো ইন্ট্রো, ইন্ট্রোতে কি লিখবো এটা একটা আইডিয়া করে রাখবো। প্যারাগ্রাফ, বডি প্যারাগ্রাফে কি লিখবো, বডি প্যারাগ্রাফ 2 তে কি লিখবো, কনক্লুশনে কি লিখবো, এই টোটাল জিনিসটা আমি এই স্কেলেটন রাইটিং এর মাধ্যমে লিখে রাখবো। ঠিক আছে, স্কেলেটন রাইটিং এর মাধ্যমে লিখে রাখবো। সেখানে ধরেন মেইন আইডিয়া হতে পারে ওই যেটা বললাম আপনাকে, যে টেকনোলজি আমাদের সোশ্যাল ডিস্টেন্স ক্রিয়েট করতেছে, দিস ইজ দ্য মেইন আইডিয়া। কিভাবে ক্রিয়েট করতেছে, উইথ এক্সাম্পল। জাস্ট ছোট ছোট করে দুইটা ওয়ার্ড আমরা বা 2-3টা ওয়ার্ড আমরা এই মেইন আইডিয়াতে লিখে ফেলবো, 2-3টা ওয়ার্ড। কিভাবে করতেছে এই কোয়েশ্চেনটা, রাইট? দ্য ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আমার স্টেটমেন্ট, টপিক স্টেটমেন্ট যেটাকে বলবো, সেটা হচ্ছে মেইন আইডিয়া, যে টেকনোলজি আমাদের সোশ্যাল লাইফ সোশ্যাল ডিস্টেন্স ক্রিয়েট করতেছে, দিস ইজ দ্য মেইন আইডিয়া। কিভাবে সোশ্যাল ডিস্টেন্স ক্রিয়েট করতেছে, হাউ, এই কোয়েশ্চেনটা আমি যখন করবো তখন আমার এক্সপ্লেনেশন হয়ে যাবে। ওই এক্সপ্লেনেশনটা আমি 2-1 লাইনে লিখবো, বিকজ আমি কিন্তু এখনো আইডিয়া জেনারেশন স্টেজে আছি, আমি কিন্তু এখনো রাইটিং স্টেজে নাই। এটাকে আমি স্কেলেটন রাইটিং বলি, স্যাম্পল রাইটিং বিফোর দ্য মেইন রাইটিং। বিফোর ইভেন আই স্টার্ট রাইটিং, আই brainstorm and also plan how I'm gonna write. So মেইন আইডিয়া কি হবে,
প্যারাফ্রেজিং এর জন্য আপনার ব্রেইন স্টর্ম এই মুহূর্তে না করলেও হবে, অথবা করতেও পারেন। প্যারাফ্রেজিং এ আপনি এই ওয়ার্ডগুলোর বিপরীতে এই সিনোনিম গুলো লিখবেন, এগুলো লিখে রাখতে পারেন। থিসিস স্টেটমেন্টটা কিন্তু অ্যাগেন আপনার এই মেইন আইডিয়ার উপরে থিসিস স্টেটমেন্ট। আমি কিন্তু এই থিসিস স্টেটমেন্ট এখনই লিখবো না, কারণ আমি আসলে থিসিস স্টেটমেন্ট কি লিখবো এখনো নাই জানতে পারি, কারণ আমি তো এখনো বডি প্যারাগ্রাফ গুলো ডেভেলপ করিনি। সো আপনি যদি আগের থেকে জানেন যে আপনি কিভাবে এটাকে ট্যাকল করবেন অ্যান্সারটাকে, তাহলে থিসিস স্টেটমেন্টে লিখে দিতে পারেন। বাট আমি বলবো আগে একটা বডি প্যারাগ্রাফটা লিখতে থাকেন, দেন সেকেন্ড বডি প্যারাগ্রাফটা লিখতে থাকেন, তারপরে গিয়ে আপনি থিসিস স্টেটমেন্টটাকে ধরেন, কারণ এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ অ্যান অ্যাসে। সো অ্যানাদার বডি, দেন আমি কিভাবে করতেছি এক্সপ্লেনেশন, আর কি এক্সাম্পল দিব এটাও হইতেছে একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট। কারণ আমি ইন স্টাডি দিব না, আমার পার্সোনাল লাইফ থেকে দিব, রিসার্চার্স ফাউন্ড দ্যাট এটা বলবো, নাকি স্ট্যাটিস্টিক্স শোজ দ্যাট, যেটাই বলি না কেন এই ওয়ার্ডগুলো দিয়ে আমি কি ধরনের 30%, 90% স্টুডেন্টস স্ক্রিন টাইম 7 আওয়ার্স হয়ে গেছে ইন কম্প্যারিজন টু, এইসব ক্ষেত্রে দেখবেন যে আপনার একটা অপরচুনিটিও থাকবে আপনার সেন্টেন্স স্ট্রাকচারটা শো অফ করার, যে আপনি প্রিভিয়াস লাইক ইন কম্প্যারিজন টু হোয়াট হ্যাপেন ইন আর্লি 90s অর লেট 90s, এটা স্টাডিজ এর উপর ছেড়ে দিবেন। এটা কিন্তু সব কমপ্লিটলি মেড আপ হইতে পারে, ইউ ডোন্ট হ্যাভ টু বি ভেরি অ্যাকুরেট অ্যাবাউট ইউর স্টাডি, লাইক আপনি এক্সাম্পল, হ্যাঁ এটা খুব বেশি লাইক অ্যাকুরেট হইতে হবে না। সো এই হইলো আপনার একটা প্ল্যানিং স্টেজ করলেন বডি প্যারাগ্রাফ 1 এর জন্য। দেখবেন হচ্ছে আপনি যে একটা যে কাজ দিছে আপনাকে, ডিসকাস বোথ ভিউর একটা ভিউ আপনি স্কেলেটন রাইটিং এ লিখে ফেললেন অল্প অল্প করে। সেকেন্ড রাইটিংও আপনি লিখলেন অ্যানাদার মেইন আইডিয়া। আচ্ছা দাঁড়ান, আমি না এখানে লিখে ফেলি অ্যানাদার মেইন আইডিয়াতে, ধরেন আমি বললাম এবার অ্যানাদার মেইন আইডিয়া আমাকে কি ডিসকাস করতে হবে, বোথ ভিউ যেহেতু ডিসকাস করতে হবে, একটা ভিউ তো আমি এখানে ডিসকাস করে ফেললাম, রাইট? এখানে আমি জাস্ট স্কেলেটন রাইটিংটা কিভাবে লিখছি আমি জাস্ট দেখায় দিই। সেটা হইতেছে সোশ্যাল মিডিয়া মেক্স সোশ্যাল ডিস্টেন্সিং অথবা ডিস্টেন্সিং, অথবা টেকনোলজির কথাই বলতে পারি আমরা, টেকনোলজি মেক্স সোশ্যাল ডিস্টেন্সিং, এটা একটা ওয়ার্ড লিখলাম আমি, অথবা কয়েকটা ওয়ার্ড লিখলাম এখানে। এক্সপ্লেনেশন লিখলাম হাউ, এক্সপ্লেনেশনটা হাউ, আমি একটা স্টেটমেন্ট লিখলাম এবং এটাকে আমি হাউ যদি এক্সপ্লেন না করতে পারি তাইলে আমার আর কিন্তু লাইক ওইটা আমি স্টেটমেন্ট একটা লিখে এক্সাম্পলে চলে যেতে হবে আমাকে, রাইট? সো সেই ক্ষেত্রে এখানে যদি আমি দেখি এই পার্টটা হচ্ছে তাহলে আমার কি, এই পার্টটা হচ্ছে আমার বডি প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স, যে টেকনোলজি মেক্স ডিস্টেন্স। আমি কিন্তু এখনো মেইন রাইটিং এ যাইনি, আমি জাস্ট আমার স্কেলেটন রাইটিং করতেছি, স্যাম্পল রাইটিং করতেছি। এটাতে আপনি 10 মিনিট সময় দেন, কোনো সমস্যা নেই, কারণ এটার উপর বেস করে আপনার রাইটিংটা লিখতে ইজি হবে। এবার এক্সপ্লেনেশনে আসি। এক্সপ্লেনেশন কি, যে হাউ কোয়েশ্চেনটা আপনি কি যাচ্ছেন, মোর টাইম ইন সোশ্যাল মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট, অথবা ধরেন এন্টারটেইনমেন্ট। এখানে এন্টারটেইনমেন্টের জায়গায় আরো কিছু অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করতে পারেন, লেজার ইউজ করতে পারেন, লেজার টাইম, রাইট? লেজার, এই কথা লিখতে পারেন, এক্সাম্পল দিতে পারেন। এক্সাম্পলের জায়গায় আপনি লিখতে পারেন যে 90% অফ টিনেজার্স কিন্তু একটা অনেক লাইক ভালো ওয়ার্ড, যেটা আপনার মার্ক ক্যারি করবে। টিনেজার্স অ্যাডিক্টেড কথা বলবে, অ্যাডিক্টেড টু সোশ্যাল, এই যে সোশ্যাল মিডিয়ার কথা বললেন, এসএম লিখলেন, এখানে সরকারে এসএম লিখলেন সোশ্যাল মিডিয়া। আর আপনার এখানে বেশি সময় স্পেন্ড করতে পারবেন, আপনি এখানে ডিসক্রিপ্ট করে ফেললে আপনি রাইটিং এ লিখে ফেলতে পারতেন, রাইট? 90% অফ দ্য টিনেজার্স অ্যাডিক্টেড টু সোশ্যাল মিডিয়া, মোর স্ক্রিন টাইম, লেস মিট আপ মানে হচ্ছে যে আপনি আপনার প্যারেন্টস এর সাথে বা সোশ্যাল গ্যাদারিং, লেস মিট আপ, অথবা আপনি এটাকে মিট আপের জায়গায় সোশ্যাল গ্যাদারিংও বলতে পারেন, হ্যাঁ গ্যাদারিং বলতে পারেন, ফ্যামিলি ভিজিট লিখতে পারেন। এই কয়েকটা কথা আপনি লিখলেন, এইগুলোর মধ্যে আপনি এখন এই এক্সাম্পল সহ করতে পারেন। এই আমি ব্লু যে মার্ক করতেছি, ব্লুটাকে ধরলাম আমি এক্সাম্পল, গ্রিনটাকে করলাম আমি আপনাকে জাস্ট বোঝানোর জন্য, এবং আপনি মার্ক গ্রিন করতে পারবেন না, আমি জাস্ট আমি দেখাইলাম যে আমরা তাইলে কিভাবে হচ্ছে যে এগুলা করতে পারি, এই স্কেলেটন রাইটিংটা করতে পারি। স্কেলেটন রাইটিংটা তাইলে আমি এখানে সিম্পলি কয়েকটা ওয়ার্ডস দিয়ে বডি প্যারাগ্রাফটা শেষ করবো। তাইলে এরকম ভাবে অ্যানাদার আইডিয়া দিব যে অ্যাকচুয়ালি সিম্পলিফাই কিভাবে করে, এটার জন্য একটু আইডিয়া জেনারেট করবো, কিভাবে জেনারেট করবো সেটা বিভিন্ন টেকনিক আছে, বাট বেসিক্যালি সিম্পলিফাই কিভাবে করে, থিঙ্ক অ্যাবাউট ইট, কিভাবে সিম্পলিফাই করে টেকনোলজি, একটু থিঙ্ক করলে দেখবেন যে টেকনোলজি কারণে এখন আমরা মেট্রো রেলের কথা বলতে পারি, রিসেন্ট মেট্রো রেলে যে আমাদের এখন ইটস আ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট মেট্রো রেল, রাইট? So in terms of technology, in terms of simplification, due to having technology is much more, technology making the life simplifying our life by reducing the distance
অথবা রিডিউসিং দ্য ট্রাভেল টাইম, এই কথাটা আপনি এখানে লিখে দিতে পারেন, রাইট? সিম্পল অ্যাজ দ্যাট। যে টেক ইনোভেশন, হ্যাঁ, টেক ইনোভেশন আর টেকনোলজি, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, অনেক কিছু বলতে পারেন। টেক ইনোভেশন রিডিউসেস ট্রাভেল টাইম। সিম্পলিফাই কিভাবে করছে? ট্রাভেল টাইম কিভাবে, এটা আপনার কি হয়ে গেল? এই সেম জিনিসটা আবার এটাকে আপনি একটা করলেন, এটাকে বললেন আপনি টপিক সেন্টেন্স, রাইট? এই টপিক সেন্টেন্সটা আপনি লিখে ফেলেন। এক্সপ্রেশন কিভাবে দিবেন? মেট্রো রেল, সরি, অ্যাডভান্স, এবার অ্যাডভান্স ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রান্সপোর্ট অর ভেহিকলস এর কথা লিখতে পারেন। একই জিনিস বারবার না লিখে বিভিন্ন কথা লিখতে পারেন। ভেহিকলস রিডিউসেস ফাস্টার ট্রাভেল, সবসময় রিডিউস মানে ফাস্টার ট্রাভেল। এক্সাম্পল দিতে পারেন, আমাদের বিখ্যাত মেট্রো রেলের কথা লিখতে পারেন। মেট্রো রেল ইন ঢাকা। সিম্পল। এই কতগুলো কথা আপনি লিখলেন, আপনার মাথার মধ্যে আসলো, এবং সবচেয়ে কথা মাথার মধ্যে আসলেই লিখে ফেললে হবে না। এই কোয়েশ্চেনটা কি আপনার মানে যে এই যে আইডিয়াস গুলো আপনি লিখলেন এই মাত্র, এই আইডিয়াস গুলো কি আপনার কোয়েশ্চেনকে অ্যান্সার করতেছে কিনা? ইটস মেকিং মাই লাইফ কমপ্লিকেটেড বাই সোশ্যাল ডিস্টেন্সিং, ক্রিয়েট করতেছে সোশ্যাল ডিস্টেন্সিং। ইটস মেকিং মাই লাইফ ইজি বাই মেকিং দ্য ট্রাভেল টাইম লেসার। হ্যাঁ, ইন এ সেন্স আপনাকে এখন ট্রাভেল টাইম লেস করতে হচ্ছে। আর এক্সাম্পল কি? মেট্রো রেল। ঠিক আছে, দিলেন। এবার সেই সব কিছুকে সামারাইজ করলেন। এখন আপনি এই যে এখানে যে নেক্সট সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা লিখলেন বা ট্রাভেল টাইমের কথা লিখলেন, এটাই এখন আপনি থিসিস স্টেটমেন্টে লিখে দিবেন। থিসিস স্টেটমেন্টে আপনি যখন ইন্ট্রোডাকশন লিখতে যাবেন তখনই লিখে দিতে পারেন। দ্যাটস ফার ইজিয়ার ফর ইউ টু রাইট হিয়ার রাদার দ্যান লাইক রাইট ইন ইয়োর ফাইনাল এসে। ফাইনাল এসেতে গিয়ে এবার আপনি শুরু করলেন প্যারাফ্রেজিং, এই কথাগুলো আপনি লিখলেন, থিসিস স্টেটমেন্ট লিখলেন বেসড অন ইয়োর আইডিয়াস, সোশ্যাল ডিস্টেন্সিং, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল ডিস্টেন্সিং এবং ট্রাভেল টাইমের কথা লিখতেছি, যে সোশ্যাল অ্যাডভান্সমেন্টের কারণে এটা হইতে পারে, ডিসঅ্যাডভান্টেজেস হইতে পারে, এটা মানে সিম্পলিফাই করতে পারে অন্যভাবে। এটা আপনি থিসিস স্টেটমেন্ট আপনারা লিখতে পারেন। আপনার অপিনিয়নটাও থিসিস স্টেটমেন্টে দিয়ে দিতে পারেন। ইন মাই অপিনিয়ন ইটস অ্যাকচুয়ালি মেক দ্য লাইফ, বললেন না, আমি তো মুখের ভাষায় বলতেছি, দ্যাটস ওয়াই একটু লেস একাডেমিক। রাইটিং এর সময় একটু একাডেমিক ভাবে লিখতে হবে। যে ইন মাই অপিনিয়ন সোশ্যাল technological advancement can enhance, not enhance, can complicate, sorry, হ্যাঁ, আমি কমপ্লিকেশনের বলছি, complicate people's life। আচ্ছা, এই হইতেছে কথা। এটা আপনি থিসিস স্টেটমেন্টে তখন লিখবেন। থিসিস স্টেটমেন্ট কিভাবে ডেভেলপ করতে হয় ওটার ব্যাপারে আমি একটা সেপারেট ক্লাসে, আমি আরো যখন ইন্ট্রোডাকশনের ব্যাপারে ক্লাস নিব তখন বলবো। সামারাইজ করলেন, এটাই হচ্ছে স্কেলেটন রাইটিং। দ্যাটস অ্যাবাউট ইট। হ্যাঁ, সো একটা গ্রুপ ওয়ার্ক আছে, ইফ ইউ অল, আমরা এখানে আমাদের মেইন রুমেই করতে পারি। আমাদের যেহেতু মানুষ আজকে মানে যেহেতু আমরা 6 জন আছি এখানে, আমরা এখানে মেইন রুমে করতে পারি জিনিসটা। সেটা হচ্ছে যে এনি আদার ওয়ে আপনি আপনার লাইক আমরা কমপ্লিকেশনটা নিয়ে বলছি, সিম্পলিফিকেশনটাও নিয়ে বলছি। আপনার কি মনে হয় যে কেউ একজন যদি আনসার করেন যে আমাদের টেকনোলজির আমাদের লাইফে আর কিভাবে কমপ্লিকেট করতে পারে? আমি তো বললাম যে সোশ্যাল ডিস্ট্যান্সিং বললাম, আপনি একভাবে একটা পয়েন্ট লিখে দিলে হবে আমাকে, যেটা আমি স্কেলেটন রাইটিং এ লিখতে পারবো। এরকম একটা পয়েন্ট আপনি যদি আমাকে বলেন, তাইলে হচ্ছে যে কেউ জাস্ট আমার মেসেজ চ্যাট বক্সে লিখেন যে টেকনোলজি লাইফকে কিভাবে কমপ্লিকেট করে আর কোন ক্ষেত্রে কমপ্লিকেট করে থাকে। থিঙ্ক অ্যাবাউট ইট। আমাদের টেকনোলজির কারণে আমাদের কি প্রবলেম হইতেছে, what are the problems we are facing due to having like technological advancement in the world, right? Anyone পার্টিসিপেট করলে লাইক এটা আমাদের জন্য ইজি হবে জিনিসটা, আমরা তাইলে ব্রেইন স্টর্মিংটা করতে পারবো আরো ভালোভাবে। সো এনিওয়ান, কেউ যদি লিখবো তাহলে আমার জন্য বেটার হয় যে আমরা যদি একটা চিন্তা করি যে টেকনোলজিটা কিভাবে হচ্ছে যে করে। এই যে আমাদের একজন লিখছে জব ডিসপ্লেসমেন্ট, এটা একটা ভালো টপিক, ভালো ফোকাস আমরা যদি করি। হ্যাঁ, জব ডিসপ্লেসমেন্ট হইতে পারে বিকজ অফ দ্য এআই অ্যাডভান্টেজের কথা আমরা তখন এখানে নিয়ে আসতে পারি। ওই এক্সাম্পল হিসেবে আমরা সেট করতে পারি যে এআই এর অ্যাডভান্সমেন্টের কথা। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাডভান্সমেন্টের কারণে এখন অনেক ধরনের জবগুলো অবসিকিউর হয়ে গেছে। ফর এক্সাম্পল, কোন ধরনের জব অবসিকিউর হয়ে গেছে? লাইক অবসোলেট হয়ে গেছে, আই এম সরি ফর দ্যাট, অবসোলেট হয়ে গেছে। সে কোন ধরনের জব অবসোলেট হয়ে গেছে? মার্কেটিং ক্যাম্পেইন যারা লিখতো আগে, বা অনেক ধরনের লাইক এক্সাম্পল ডিপেন্ডেন্স অ্যান্ড অ্যাডিকশন। হ্যাঁ, কাউসারি প্রিয়া যেটা লিখছে যে ডিপেন্ডেন্স অ্যান্ড অ্যাডিকশন পারছে, এটা কমপ্লিকেট করছে, এটার কারণে আমাদের কমপ্লিকেশন ক্রিয়েট হয়েছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে। না, তাহলে ডিপেন্ডেন্স অ্যান্ড অ্যাডিকশন ইজ একই জিনিস, একই ধারার জিনিস।
তো সেক্ষেত্রে আমাদের ডিপেন্ডেন্স অ্যান্ড এডিকশন ইজ অ্যানাদার কমপ্লিকেশন, যে আমাদের সোশ্যাল মিডিয়ার উপর আমরা অনেক বেশি অ্যাডিক্টেড, আমরা এন্টারটেনমেন্টের উপর অ্যাডিক্টেড, অথবা আমরা টু মাচ ডিপেন্ডেন্ট অন টেকনোলজি, যে আমরা এখন হচ্ছে যে ধরেন যদি আমাদের বাসায় এসি না থাকে উই ফিল আনকমফোর্টেবল, রাইট? বিকজ আমাদের লাইক আমরা অনেক লাইক ফর এক্সাম্পল বললাম একটা, অনেকেরই হয়তো এসি ছাড়াও হতে পারে, বাট গরমে এখন এসি না থাকলে আমরা আগে কিন্তু ইন কম্পারিজন প্রিভিয়াস যদি স্টাডি মানে আমরা এক্সাম্পলে যদি যাই, যে প্রিভিয়াসলি আমাদের এত খারাপ লাগতো না, কিন্তু এখন যদি লাইক অনেক গরম হয় এসি রুমটা আমাদের একটু মানে ভালোই লাগে, রাইট? উইদাউট দ্যাট আমরা অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেলাম। আর জব ডিসপ্লেসমেন্টের কথা যেটা বললাম, সেই ক্ষেত্রে আমরা ধরেন আইডিয়া জেনারেট করতেছি এই মুহূর্তে আমরা, রাইট? সো জব ডিসপ্লেসমেন্ট যা সাদ্দাম যেটা বলছে, সেই ক্ষেত্রে হচ্ছে যে ওই যে এআই এর কারণে অনেক প্রোগ্রামার্সরাও এখন জব পাচ্ছে না, বিকজ এআই ক্যান রাইট দেয়ার প্রোগ্রামস। আপনি ইনস্ট্রাকশন দিলে দে ক্যান রাইট দ্য প্রোগ্রাম। শুধু এআই না, অনেক কারণেই লাইক এখন লাইক টাইপরাইটারের জায়গায় আগে টাইপরাইটার ছিল, সেই ক্ষেত্রে এখন কম্পিউটার চলে আসাতে ইটস মেকিং আওয়ার লাইফ মোর ইজি, বাট ইটস অলসো মেকিং আওয়ার লাইফ কমপ্লিকেটেড, কারণ আপনার জব ডিসপ্লেসমেন্ট হইতেছে, রাইট? কনফিউশন বিটুইন ম্যান মেড, নট মেড, ইটস MADE, মেড, কনফিউশন বিটুইন ম্যান মেড অ্যান্ড এআই। আমরা এই যে কনফিউশন ক্রিয়েট হচ্ছে, কমপ্লিকেশনও এটা, যে এখন যে নিউজ বের হচ্ছে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে এখন যে নিউজ বের হচ্ছে এটা কি আসলে রিয়েল না ফেক এটা বোঝা যাচ্ছে না, বিকজ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে ইন টার্মস অফ এআই, কিন্তু এই এআই দিয়ে অনেকে ফেক নিউজ বের করতেছে, যে হাসিনা ওদিকে না চাই, যে ধরেন লাইক বিশিষ্ট কারো বিয়ে হয়ে গেছে এর সাথে ওর সাথে, তাইলে তখন হচ্ছে যে ছবি দিয়ে দিচ্ছে, দেখতে হুবহু একই রকম, বাট আমাদের এটা কনফিউশন ক্রিয়েট হয়ে গেল, ইটস মেকিং আওয়ার লাইফ মোর কমপ্লিকেটেড, রাইট? বা যুদ্ধ লেগে গেছে এই দেশের সাথে ওই দেশের, এই যে এখন যুদ্ধ হচ্ছে, এত ফেক স্টোরি এখন এআই বের করে ফেলতে পারে, যে এটা আসলে ইমেজগুলো এত অ্যাকুরেট যে আসলে বিশ্বাস করতে মানে টাফ হয়ে যায় আর কি, যেটা বিশ্বাস করতে কষ্ট হয়ে যায়। সো দিস ইজ হাউ অ্যাকচুয়ালি আমরা একটু চিন্তা করতে পারি যে আমাদের আইডিয়া স্টেজটা কি হবে। সো যদি আমরা সামারাইজ করি, যে আমরা সামারাইজ করলে আমরা জাস্ট এগুলোই বলতে পারি যে আমরা এই আমাদের আইডিয়া স্টেজে হচ্ছে যে আমাদেরকে বা প্ল্যানিং স্টেজে আমাদেরকে অনেক ফোকাস দিতে হবে। প্ল্যানিং স্টেজে বেসিক্যালি আমরা এই স্ট্রাকচার ওয়াইজ আমরা যখন অ্যানালাইজ করবো, কোয়েশ্চেনকে 4 ভাগে অ্যানালাইজ করবো, একটা টপিক, ফোকাস, ইনস্ট্রাকশন, কিওয়ার্ডস দিয়ে। এগুলো আপনি যত বেশি অ্যানালাইজ করবেন, যত বেশি কোয়েশ্চেন অ্যানালাইজ করবেন, তত বেশি হচ্ছে যে আপনার জন্য ইজি হবে। সো হচ্ছে যে ফাইনালি হচ্ছে যে আমরা এই অ্যাডভান্টেজ অ্যান্ড অ্যাডভান্টেজ গুলো কি, প্ল্যানিং এর আপনার টাইম বাঁচায় বা আপনার লেখাটাকে আরো স্ট্রাকচার করে। আপনি যদি না লিখেন, আপনি যদি প্ল্যানিং আগে থেকে না করেন, কোয়েশ্চেন যদি অ্যানালাইসিস না করেন, তাহলে আপনার আইডিয়াস জেনারেট করতে পারবেন না, যে লেখাটা খুব বেশি জেনারেল হয়ে যাবে, রাইট? এবং ফাইনালি আমরা একটা স্কেলেটন রাইটিং এ দেখলাম যে এই প্ল্যানিং স্টেজে কিন্তু আমরা মোটামুটি ধরেন এই লেখার কাজ শুরু করে দিতে পারি প্ল্যানিং স্টেজে, উইদাউট লাইক বসে বসে চিন্তা না করে। আমরা ইন্ট্রোতে কি লিখবো, বডি প্যারাগ্রাফ 1 কি লিখবো, বডি প্যারাগ্রাফ 2 কি লিখবো, আফটার অ্যানালাইজিং দ্য কোয়েশ্চেন প্রপারলি, আফটার নোয়িং হোয়াট আই হ্যাভ টু ডু, আমরা এই লেখাটা শুরু করে দিতে পারি। ছোট ছোট কিওয়ার্ডস গুলো ইউজ করে করে আমরা লেখাগুলো শুরু করে দিতে পারি। তখন দেখবো যে এটা কি লজিক্যাল হচ্ছে কিনা এই অ্যান্সার করতে। ও আমাকে 2টা ভিউ দিতে বলছে, এক্ষেত্রে অ্যাগ্রি ডিসএগ্রিও হইতে পারে, অন্য কোনো ধরনের কোয়েশ্চেনও হইতে পারে, অপিনিয়ন এসে হইতে পারে, ডিসকাশন এসে হইতে পারে, প্রবলেম সলিউশন হইতে পারে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হইতে পারে, যে কোনো কোয়েশ্চেন হইতে পারে। কোয়েশ্চেন টাইপ দেখে আমার দেখতে হবে যে আমি যদি দেখি যে রেট ডিসকাস করতে বলে না, আমাকে এটা কজ এন্ড ইফেক্ট দেখতে বলছে, আমাকে কজ এন্ড ইফেক্টের পার্সপেক্টিভ থেকে আমাকে এই আইডিয়াগুলো জেনারেট করতে হবে। সো আপনাকে ওই কোয়েশ্চেনটা অ্যানালাইজ করে প্রপারলি কিওয়ার্ডস গুলো বুঝে, কিওয়ার্ডসটা বুঝতে হবে, এটা কি ডিসকাস করতে বলছে, অপিনিয়ন করতে বলছে, এগুলো কিওয়ার্ডস গুলো বুঝে তারপরে আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে। আর যখনই আমি আইডিয়া জেনারেট করা শুরু করব, তখন থেকে আমি লেখাও শুরু করে দিতে পারি। কিছু কিছু কি টার্মস আমরা লিখতে পারি, যেগুলো আমরা পরবর্তীতে আমাদের মেইন রাইটিং এ আমরা ডেসক্রাইব করব। সো দিস ইজ অ্যাবাউট ইট। ফাইনালি আমি জাস্ট এই ছোট ছোট কিছু ওয়ার্ড আমরা যদি বলি, ওই যে কথাগুলো আমরা বলতেছিলাম, যে আমরা একই আইডিয়া কিন্তু ইউনিক হইতে হবে। যদি আমরা একটা প্যারাগ্রাফে একটা আইডিয়াই লিখবো, 2টা প্যারাগ্রাফে 2টা আইডিয়া লিখবো, যদি 2টা আইডিয়া লিখি এটা ইউনিক হইতে হবে। আর যদি 2টা প্যারাগ্রাফে 2টা আইডিয়া লিখি, সেটাও ইউনিক আইডিয়া হইতে হবে, এবং ওই আইডিয়াগুলো অবশ্যই আপনার থিসিস স্টেটমেন্টকে অ্যাড্রেস করতে হবে, অথবা কোয়েশ্চেন অথবা স্টেটমেন্টটাকে অ্যাড্রেস করতে হবে। খুব বেশি ব্রড কোনো টপিক নিয়ে লেখা যাবে না, যেটা আমরা আগেও বলছি। যদি প্ল্যানিং না করেন, অনেকে ব্রড টপিকে লিখে ফেলতে পারে, সেখানে লেখা আছে টেকনোলজি ইজ গুড, টেকনোলজি হেল্পস বিজনেস গ্রো ফাস্টার, এই ধরনের বেসিক কোয়েশ্চেন লেখা যাবে না, সরি স্টেটমেন্ট লেখা যাবে না, যেটা
ইয়া করে এবং ইগনোরিং বোথ সাইড অফ আর্গুমেন্ট, দ্যাট মিনস বোথ সাইড ডিসকাস করতে বলছে, আপনি এক সাইড ডিসকাস করে আপনি ওটার উপরে আপনি মনে করেন আই এগ্রি উইথ ইট যে এটা বেনিফিট করে আমাদেরকে বা কমপ্লিকেট করে আপনাদের, এটা লিখে আপনি একটা সাইড লিখে শেষ করে দিলেন, এটা আপনার মিস্টেক হইতে পারে, কারণ আমরা অত বেশি অ্যানালাইজ করিনি, আমরা লেখা শুরু করে দিছি। আর উইদাউট এ ক্লিয়ার স্ট্রাকচার আপনার এটাও একটা কমন মিস্টেক, কারণ আপনি স্ট্রাকচার করেন নাই। স্কেলেটন রাইটিং এ যদি আপনি থাকতেন আপনি হয়তো স্ট্রাকচার্ড ওয়েতে লিখতে পারতেন, তো সেটা আপনি করেন নাই, সেটা মিস্টেক হইতে পারে। সো দিস ইজ টুডেজ ক্লাস অ্যাবাউট আমার আজকের এই ক্লাসটা। আই হোপ ইউ গাইজ লাইকড ইট। আমি জাস্ট এটা বলেই শেষ করি, ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে, বাট বিফোর উই গো আইড লাইক টু হ্যাভ ইয়োর opinion on how it went in terms of today's class. Anyone can say that?